চোখে জল আসার মতো, যে ওরকম সুযোগ দিছে, ফাইট করতেছে, আমি ওর জন্য কিছু করতে পারিনি। 100 করার পরে আর কি হচ্ছে, আমি এটা সেলিব্রেশন করছিলাম, ওইটা হাতুড়ে দেখায় আর কি। ক্যাপ্টেন্সি জিনিসটা কি খুব চেরিশ করেন? স্বপ্ন তো থাকেই। আপনার ব্যাটিংয়ে কি ডিফারেন্ট আছে? আমি তো নিজের কাছে যখন দেখি আমি এইভাবে ব্যাটিং করি কেন। ওয়ান ডে, টি-20 আমি একসাথে যখন খেলতেছিলাম, টি-20তে আমার খারাপ যাচ্ছিল, তো যখন টি-20 খারাপ যাচ্ছিল ওইটার ইফেক্ট সব আসতেছিল ওয়ান ডের উপরে। পারফর্ম করা সব প্লেয়ারেরই কাজ, কিন্তু ওই সময় কিন্তু মিডিয়া কোনো ক্রেডিট আমাদের দুজনকে দেয় নাই। মাশরাফির কতটুকু প্রভাব আপনার ক্যারিয়ারে? সাহস দিত অনেক বেশি। মাহমুদুল্লাহ অনেক গার্সি, যদি একবার ডিসিশন নেয় আমি এটা করবো, সে চেষ্টা করে যে এটা কর। 2019 ওয়ার্ল্ড কাপটা এতখানি খারাপ হলো কেন বাংলাদেশে? টিম হয়ে খেলতে পারি না, আমার কাছে ফিল হয়েছে একটা। কোনো পার্টিকুলার স্বপ্ন দেখেন যে আপনি ক্যারিয়ার শেষ করার আগে এই জিনিসটা অ্যাচিভ করতে চান? নিজের খুব ইচ্ছা আছে যেন মানে মাঠ থেকে খেলাটা শেষ করতে পারি। প্রিয় দর্শক, আজকের আড্ডায় আমার অতিথি সৌম্য সরকার। আমার মনে হয় আমি অনেক পরিচয় দিয়ে, ভূমিকা দিয়ে এর আগে যে কিছু টকশো করেছি, টকশো বলতে চাই না আমি এটাকে, এটা আমি বলতে চাই আসলে আড্ডা। তো অনেক ভূমিকা দিয়ে নামটা বলেছি, সরাসরি নামটা বলে দিলাম, কারণ হচ্ছে যে আমার মনে হয় না তার আর কোনো পরিচয় দেওয়ার দরকার আছে। তাকে আপনারা ইতিমধ্যেই চেনেন এবং তার সম্পর্কে জানেন বলে আমি ধারণা করি। আমি একটু সৌম্যর কাছ থেকে কনফার্ম হয়ে নেই যে সৌম্য, আমি যে বললাম যে সবাই আপনাকে চেনে এবং আপনার সম্পর্কে জানে, এটা কি ঠিক? কতটুকু জানে যায় না, যতটুকু জানে হয়তো বা ক্রিকেটের মাধ্যমে, যে ক্রিকেট প্লেয়ার হিসেবে সব থেকে বড় পাওয়া এটাই, যে এই যে ফ্যান বেস, এই যে মানুষের ভালোবাসা, এইটাই। হ্যাঁ, এটা তো আপনি এত রাতে যখন এখানে আসলেন তখন তো দেখলেন যে আপনাকে বরণ করার মানে আপনার গাড়িটা পার্কিংয়ের ব্যবস্থা করলো যে ছেলেটা, সে প্রথম কিন্তু গাড়িটার চেয়ে তার কাছে জরুরি মনে হলো আপনার সঙ্গে একটা সেলফি তোলা। না, এটাই ভালো লাগা আর কি। যে বললাম না, এটা একটা বড় প্রাপ্তি, যে ক্রিকেটের মাধ্যমে যে এত মানুষ আমাকে ভালোবাসে, আর আমিও নিজেও চেষ্টা করি তাদেরকে এই ভালোবাসার মর্যাদা দেওয়ার জন্য। কতটুকু পারি জানি না, চেষ্টা করি সব সময়। যে যখন আপনি খেলা শুরু করেছিলেন তখন কি একটা তো আছে যে আমি বড় ক্রিকেটার হব, আপনি যেহেতু অলরাউন্ডার, শুরুর দিকে জেনুইন অলরাউন্ডারই ছিলেন, রান করব অনেক, উইকেট নিব অনেক, এর সঙ্গে কি মনের মধ্যে কাউকে দেখে কখনো কি এরকম একটা চিন্তা এসেছিল যে আমাকে সবাই চিনবে, আমি অনেক নাম করব, যেটা আমরা বলি, যে এরকম কোনো কিছুই ছিল না। আমি যে অ্যাকচুয়ালি ক্রিকেট প্লেয়ার হব এটাই কোনো মানে ইয়ে ছিল না, স্বপ্ন ছিল না। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতাম, কারণ বড় ভাই ক্রিকেট খেলতো, বাসার সবাই স্পোর্টস লাভার, বাবা ফুটবল প্লেয়ার ছিল। তো ওই সুবাদে নিজের মধ্যেও হয়তো একটা ওই এটা ছিল, সব সময় খেলার মধ্যেই থাকতাম। তো বিকেএসপিতে ভর্তি হয়েছি যখন, তখন এটাও দাদার বাবার ইচ্ছায়, মেজ দাদার ইচ্ছায়, পুষ্পেন সরকার ও আর বাবা থেকেই আর কি ভর্তি করছে, যে ওরা হয়তো ভাবছে যে আমি খেলাধুলায় অনেক বেশি ইচ্ছুক, সেই জন্য। তো যখন বিকেএসপিতেও যাই, বিকেএসপিতে একটা বছর পার করি অনেক কষ্টে আর কি, ফ্যামিলি ছাড়া। তো ওই সময় আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি ক্রিকেট প্লেয়ার হব। জাস্ট যে চলে যাচ্ছে, একটা দিন চলে গেছে, মানে আমার দিন কাটাচ্ছি। তো এরকম শুরুটা এরকম ছিল আর কি। আচ্ছা, আমি আপনার ছেলেবেলাটা একটু আসতাম, আপনি যদি একটু আপনাদের সাতক্ষীরায় বাড়িটা কোথায়, এবং আপনার বাবা কিশোরমোহন সরকার, তিনি ফুটবলের গোলকিপার ছিলেন, ক্রিকেটও খেলতেন। আর পুষ্পেন তো আমি তার খেলা নিজে দেখেছি, মানে সাংবাদিক হিসেবে, ঢাকার তখন ফার্স্ট ডিভিশন বোধহয়, ঢাকা ফার্স্ট ডিভিশনে খেলতেন। সেদিন এসেছিলেন উনি, একটা ইউনিভার্সিটির দায়িত্বে আছেন উনি। হ্যাঁ, আসার সময় বলতেছিল, আমি যখন বলছিলাম যে আমি প্রথম আলো অফিসে যাচ্ছি, তখন বলছে হ্যাঁ উৎপলদার সাথে দেখা হয়েছিল, কথা হচ্ছিল। ইন্টার ইউনিভার্সিটি ফুটবলে ওর ইউনিভার্সিটি খেলছে। তো পুষ্পেনকে দিয়ে আপনি যখন প্রথম আসেন, আমরা সবাই কিন্তু পুষ্পেনের ছোটো ভাই এসে আপনাকে চিনতাম। আপনি যদি আপনার ছেলেবেলাটা আরেকটু বলেন, এটা একটু মানে সাতক্ষীরা শহরে তো না আপনাদের বাড়ি, কালীগঞ্জ কি? না, আমি বড় হয়েছি সাতক্ষীরা শহরে। আমার বাসা হচ্ছে আশাশুনি মহিষাডাঙ্গায়। আচ্ছা। তো আমার আমার জীবনের সবথেকে পছন্দের জায়গা সেটাই। এত দেশ বিদেশ ঘোরার পর ওইটাই মানে? হ্যাঁ, এখনো পর্যন্ত ওইটাই। আমার সব থেকে কষ্টের হচ্ছে কি, মানে যখন ছুটি পেতাম, তো ওইখানে তো যাওয়ার সবসময় চেষ্টা করতাম, কিন্তু বিকেএসপিতে যখন 2-3 দিনের ছুটি পেতাম, তখন আর কি গ্রাম পর্যন্ত পৌঁছাইতে পারতাম না। ওইখানে হ্যাঁ, ধরেন 3 দিনের ছুটি পেলে কি হতো, যে একদিন আসতে হতো বিকেএসপি থেকে ঢাকা ইউনিভার্সিটি, কারণ আমার 2 ভাই ওইখানে থাকতো জগন্নাথ হলে।
তো ওইখানে একদিন চলে যেত, সাতক্ষীরা পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে একদিন আবার ফিরে আসতে হতো, তো এরকম। তো এটা একটা ইয়ে। তো সাতক্ষীরায় মানে আপনাদের গ্রামের বাড়ি ওইখানে, কিন্তু সাতক্ষীরায় পড়াশোনার জন্য সাতক্ষীরায় নাকি? না, আমাদের গ্রামের বাড়িতে ওইটা বাবা চাকরির সুবাদে আচ্ছা। অনেক জায়গায় চাকরি করছে। তো তো মেন হচ্ছে আমাদের বাবা যখন গ্রাম থেকে বের হয়ে আসে তখন হচ্ছে সাতক্ষীরায় একটা নিজের বাসা করে। তো ওইখানেই আমার আর কি আমাদের বেড়ে ওঠা, আমার পুরাপুরি বেড়ে ওঠা। বড় ভাই মেজো ভাইয়ের আরেকটা জায়গা ভাড়া বাসায় ছিল, ওইখান থেকে তারপর শিফট করা। তো আমার সব স্মৃতি আর কি সাতক্ষীরা, আমতলা, মেঠোপাড়া আর কি আচ্ছা। জায়গার নাম। কাঠিয়া, আমরা সবাই চিনি কাঠিয়া, এটা আমাদের যে বয়েজ স্কুলের আশপাশেই। আচ্ছা, একটা তো ছেলেবেলায় তো মানুষ মনের আনন্দে খেলে, তখন নিশ্চয়ই আপনি সব খেলাই খেলতেন। কখন আপনার মনে হলো বা আপনার বড় ভাই ক্রিকেটার, কিন্তু নিশ্চয়ই তিনি আপনার ভিতরে একটা তো ট্যালেন্ট দেখেছেন, নাহলে তারা আপনাকে ক্রিকেটার হওয়ার পুশ করতেন না। বিকেএসপিতে ভর্তি হওয়া মানেই তো আপনি আসলে প্লেয়ার হতে চান। না, এইটা ওরা হয়তো বা দেখছিল, কিন্তু আমি নিজে দেখি নাই। আচ্ছা। হ্যাঁ, কারণ আমি দেখি নাই, কারণ আমি সবসময় এটা ফান হিসেবে খেলছি, যে আরে আমার খেলতে যাইতে হবে, খেলতে মজা লাগে, খেলার আনন্দে খেলা, খেলতে মজা লাগে, এই জন্য খেলা। কিন্তু বিকেএসপিতে একটা দিন আমাদের একটা আন্ডার-17 একটা ক্যাম্প হচ্ছিল। তো আমরা 20 জন ছিলাম। তো 20 জন থাকার পরে হচ্ছে সিলেকশন ডে। তো 20 জনের মধ্যে 5 জন বাদ পড়বে। তো বাদ পড়ছিলাম কিভাবে, যে স্যার এসে বলতেছে কোন 5 জনের পাসপোর্ট নাই। তো আমরা জাস্ট 5 জন এক স্টেপ পিছে গেছি। তো বলছে এই যে বাকি 15 জন অটোমেটিক সিলেকশন হয়ে গেল। অটোমেটিক সিলেকশন হয়ে গেছে। তো কোথায় ট্যুর ছিল এটা? এটা মনে হয় আচ্ছা, মানে দেশের বাইরে? ইন্ডিয়াতে ছিল। আচ্ছা। ওই যে তখন আমরা যে সময় ছিলাম তখন হচ্ছে ইন্ডিয়াতে একটা খেলা চলতো, কি যেন নাম, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। হ্যাঁ, ওরা আসতো, আমরাও যেতাম। হ্যাঁ, ওদের সাথে একটা খেলা ছিল ওইটা। তো ওইটা আমি যখন বাদ পড়ছি আমার কাছে খুব খারাপ লাগছে, মানে খুব খারাপ লাগছে, মানে আমি ওই দিনকে কান্নাকাটি করছি ইনডোর, বিকেএসপির ইনডোরের মধ্যে সিঁড়িতে বসে। তো ওই দিনকে আমি আর কি ডিসাইড করছি যে তখন আমি অলমোস্ট বিকেএসপিতে 1-1.5 বছরের বেশি, 1 বছর 1.5 বছর হয়ে গেছে। পড়েন? হ্যাঁ, ওই রকম 8 পড়েন। 7-এ ভর্তি হয়েছেন আপনি? হ্যাঁ, শেষ করে 1-1.5 বছর হয়ে গেছে। তখন আর কি আমি ডিসাইড করছি যে আমি, মানে ওই দিনকে কান্নাকাটি করার পরে আমি রুমে চলে গেছি, শেষ সব কিছু। রাতে যে মানে আমার কাছে ফিল হয়েছে যে না, আমি কান্নাকাটি কেন করলাম এটার জন্য। মানে বাবা মার কাছে মায়ের খাওয়া ছাড়া তো কখনো কান্নাকাটি করি নাই। হ্যাঁ, তো ওই দিনকে আর কি মনে হয়েছে যে এর মধ্যে কি আছে একটু চেষ্টা করব। তো ওই দিনকের থেকেই শুরু। তার কিছুদিন পরে আবার একটা ট্যুরে বাদ পড়লাম, নেপাল ট্যুর ছিল, ওইটাও পাসপোর্টের কারণে। মানে আপনি প্রথমবার যখন পাসপোর্টের জন্য বাদ পড়লেন, তখন পাসপোর্ট করে ফেললেন না? পাসপোর্ট তো করছি। আচ্ছা আচ্ছা। পরে বাদ পড়ছি কি কারণে, যে তখন হচ্ছে এসএসসি পরীক্ষার জন্য বিকেএসপি, মানে অনেক টিচাররা করে না যে না তোমার সরকারি চাকরির জন্য একটু বয়সটা করতে হবে, এটা করতে হবে। তো তারা হঠাৎ বুদ্ধি দিল, ঠিক আছে তুমি হচ্ছে তোমার বয়স 93, তুমি 95 করে ফেলো। তো সবাই আমরা যারা আমাদের ব্যাচের ছিল ম্যাক্সিমাম বললো ঠিক আছে, রাজি। কিন্তু আমিও মানে রাজি ঠিক না, আমার কোনো ফিল নাই ওই জিনিসের, কারণ আমার তো ইচ্ছাই নেই কোনোদিন আমি চাকরি করব, ওইরকম আমার কোনো ইচ্ছাই নাই। তো পাসপোর্ট অফিসে গেলাম, তো কোনো এক দালালের পাল্লায় পড়লাম, বললো ঠিক আছে করে দিব, 1 ঘন্টার মধ্যে এত টাকা লাগবে, দিয়ে দিলাম। কি হলো, পাসপোর্টটাতে একটা দাগ টেনে কেটে দিয়ে যেটা ওইটা লিখে দিল। কেন আমি তো জানি না, আমি তো ছোট মানুষ, পাসপোর্ট নিয়ে চলে আসছি, আশাবাদ দিচ্ছি, বলতেছি এই পাসপোর্ট তো হবে না, কিন্তু হাতে লেখা, মানে কেটে দিয়ে হাতে লিখে দিছে, এটার তো কোনো ভ্যালিড নাই। আবার বাদ। তারপর আমি বললাম আমার কোনো বয়স বাড়ানো লাগবে না, আমার ওই 93 থাকবো। হ্যাঁ। আপনার বিকেএসপির ব্যাচে কারা ছিলেন যারা পরে, যাদেরকে আমরা চিনি, মানুষ চিনে? বিজয় আপনার ব্যাচে? আমরা 6 বছরের রুমমেট বিকেএসপির। আর জাকারিয়া মাসুদ নামে একজন ছিল, আরো অনেকে ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত ও খেলেছে। এখনো অনেক আমাদের ব্যাচে এখনো অনেকেই খেলতেছে,
কর্পোরেট খেলতেছে অনেকে, মানে ন্যাশনাল লেভেলে আর কেউ ন্যাশনাল আসতে লিগে পারেনি। মানে এরকম ভাবে কেউ আসে নাই। লাস্ট আমি আর বিজয়ী। আপনার প্রথম ক্রিকেটার হিসেবে বড় ব্রেকটা তাহলে কবে আসলো? আপনি তো বিকেএসপিতে যেটা বললেন, মানে ভর্তি হলেন ঠিক ওইভাবে ক্রিকেটটা ধ্যান জ্ঞান না, তারপর একবার ডিসাইড করলেন যে না ক্রিকেটে কিছু করবেন। তারপর একটা তো থাকে একটা পার্টিকুলার ম্যাচ বা পার্টিকুলার একটা ঘটনা, একটা তো একটু বললেনই আপনি বাদ পড়ার পরে কেঁদে আপনার একটা ভিতরে রিয়েলাইজেশন আসলো। এটা একটা ছিল, আরেকটা ছিল হচ্ছে 19-এ আমি 17 খেলতে গেছিলাম, তো ওইখানে ভালো পারফর্ম করার পরে 19 ক্যাম্পে ডাকছে, 17 থেকে ডিরেক্ট 19-এ ডাকছে আমার আর সোহানরে। তো ওই সময় ক্যাম্পে শুধু আসতাম, রানিং করতাম, ফিটনেস ক্যাম্প করতাম, চলে যেতাম। যেহেতু ওইখানে আসছি, আর ওইখানে তখন হচ্ছে সৈকত ছিল, সৈকত আলী, অমিত মজুমদার, এরা ওপেনার ছিল, তো ওরা তখন ভালো করতেছিল। তখন কি হলো যে হঠাৎ একটা ইংল্যান্ড ট্যুরের আগে ক্যাম্প, ওইটাতে আমার যাওয়ার কথা, মানে আমি তো পরে জানছি যাওয়ার কথা, এখন জানি বিদায় বলতে পারতেছি। তো ফিজিও বললো, উপরে যে বললো যে আমি নাকি ইনজুর্ড। তো সিলেক্টর শিপন ভাই না সিজান ভাই, যে কোনো একজন লাস্টে এসে আমার বলছে কি হয়েছে তোর? আমি বললাম তো আমি তো সুস্থ, খেলতেছি। তখন বললো না, ফিজিও যে বলছে তুই ইনজুর্ড। আমি বললাম না, তাহলে হয়তো বা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তখন উনি আমারে বললো যে ঠিক আছে, তখন আমি বিকেএসপি থেকে আর কি প্রিমিয়ার লিগ খেলবো। তখন উনি বললো যে ঠিক আছে, তুই যে প্রিমিয়ার লিগটা ভালোভাবে খেল, ভালো কর, তাহলে ওয়ার্ল্ড কাপ টিমে থাকবি। ঠিক আছে। 2010-এর আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ মনে হয় এটা, না? হ্যাঁ, অস্ট্রেলিয়া যেটা, না নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড। তো আমি প্রিমিয়ার লিগ খেললাম, ভালো করলাম, পরে আমাকে নিল। ওয়ার্ল্ড কাপের আগে একটা সিরিজ ছিল শ্রীলঙ্কায়, ওইটাতে গেলাম, তারপর ওয়ার্ল্ড কাপে গেলাম। তো ওইখানে গিয়ে প্রথম মনে হলো আপনার যে মানে ওয়ার্ল্ড কাপ তো একটা আন্ডার-19 হলেও তো একটা বড় স্টেজ, অতগুলা দেশ। না, ওইখানে এসে আর কি ফিল হয়েছে যে না, এই মানে আস্তে জীবনটা আস্তে খারাপ যে- না, জীবনটা খারাপ না। না, হ্যাঁ, না, ট্যুর এক হচ্ছে ট্যুর, তারপরে মানে থাকে না যে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে আসা। ধরেন বিকেএসপিতে আমরা ডিসিপ্লিনে ছিলাম, কিন্তু এটা নিজে নিজে ডিসিপ্লিন হওয়া, রাইট। যে দিয়ে দিচ্ছে তোমার একাই খেতে হবে, তুমি চাইলে খারাপও খেতে পারো, তুমি যদি নিজের ভালো থাকতে চাও ভালো খেতে পারো, এটা তোমার ডিসিশন। তো ওই সময় থেকে মনে হয়েছে যে হচ্ছে তুমি কোনটা চুজ করবা, ভালোটা চুজ করবা না খারাপটা চুজ করবা, অপশন সবই আছে। তো ওইখান থেকে আর কি ফিলটা বেশি আসে। আমি পরের প্রশ্নটা একটু আগে করে ফেলি, এটা আমি পরে করতাম। এই যে আপনি একটা কথা বললেন যে ডিসিশন মেকিংটা, আমাদের লাইফ ডিসিশনগুলো, এগুলো আমরা অনেক বড় হয়ে নিই আমাদের সামাজিক অবস্থার কারণে। আপনি তো বিকেএসপিতে ছিলেন একরকম, ফ্যামিলিতে যখন থাকি দেখা যায় যে আমরা বড় ভাই, বাবা, আত্মীয় স্বজন যারা সিনিয়র, এরাই আমাদের এই করতে হবে না করতে হবে বলে দেয়, তাই না? তো ক্রিকেট তো প্রতি মুহূর্তে ডিসিশনের ব্যাপার, ইউ হ্যাভ টু টেক এ ডিসিশন, পার্টিকুলারলি ব্যাটিংয়ে। বোলিংয়েও আসছে আপনি কোথায় বলটা করবেন, কিন্তু ব্যাটিংয়ে তো এভরি টাইম ইউ হ্যাভ টু টেক এ ব্যাটিং এ ডিসিশন। একটাই চান্স থাকে, বোলিং এ অনেকগুলো অপশন থাকে। এবং আপনাকে ডিসিশন নিতে হচ্ছে প্রতিনিয়ত, আপনি কোন শটটা খেলবেন, কি খেলবেন, অনেকগুলো অপশন আছে। তো এইটা আমাদের যে আমরা অনেক পরে এই জিনিসটার অভ্যাস হয় আমাদের ব্যক্তি জীবনে, এটা কি ক্রিকেটারদের জীবনে কোনো প্রভাব ফেলে? মানে আমি বলতে চাচ্ছি যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের একটা 15-16 বছরের ছেলে, তার জীবনে সে যতটা, ব্যক্তি জীবনে যতটা কনফিডেন্ট, সে তার ডিসিশনগুলো সে নেয়, ভুল করুক রাইট করুক, তার অভ্যাসটা হয়ে যায়। আমাদের ক্ষেত্রে তো অনেক ডেভেলপমেন্টটা পরে হয়, এটা কি ক্রিকেটে গিয়ে কোনো প্রভাব পড়ে? ডিপেন্ড করে যে আপনি মানে আপনার ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো প্রেশার আছে কিনা, ফ্যামিলি প্রেশার আছে কিনা, বা অনেকে আছে প্রেশার নিয়ে ভালো খেলে, অনেকে আছে প্রেশার ছাড়া ভালো খেলে, আবার অনেকে আছে যে কোনো কিছু চিন্তাই করে না, সে যেখানে থাকে সেটাতে ফোকাস করে। তো এটা আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম ডিসিশনগুলো আসে হচ্ছে ফ্যামিলি থেকে। ধরেন আপনি কি দেখতেছেন আশপাশে, ধরেন আমার কথা যদি চিন্তা করেন, দাদা সবসময় তার একটা আক্ষেপ, তার চিন্তা ছিল সে ভালো জায়গায় করবে, সে ইনজুরির কারণে খেলতে পারে নাই, সে চেষ্টা করছে, তার 100%টা দিছে আমাকে, যে তুমি ফুলফিল করো, সেজন্য আমার কোনো দিকে কোনো তাকানো লাগে নাই, যে আমি শুধু খেলছি, বাকি সব সচিনের বড় ভাই অজিত তেন্ডুলকর, কার কি বড় ভাই তা মানে জানি না, আমার যে দুইটা বড় ভাই মানে বেস্ট, স্টিল এখনো পর্যন্ত বেস্ট। এখনো যদি আমি এত বড় হয়েছি কিনা, তারপরেও আমি তাদের কাছে
সেইটাই আছি। ওইখানে গেলে আমার এই চুপই থাকতে হয়, ওরা যেটা বলে ওইটাই ডিসিশন, এবং আমিও সেইটাই মানি। যেটা এক্সপেক্টেড জায়গা যেখানে ছিল সেখানে আছে। কারণ বাবা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করছে, এটা আমাদের স্বীকার করতেই হবে। সে স্কুল টিচার ছিল, মানে ওই যে বললাম মহিষাডাঙ্গার মতো জায়গা থেকে সে উঠে আসছে, উঠে এসে মানে পুরা ফ্যামিলি বা বলেন তখন ওই সময় গ্রামের ম্যাক্সিমাম মানুষই গ্রাম থেকে বের হয় না, সে গ্রাম থেকে বেরোয় আসছে, নিজের পায়ে দাঁড়াইছে, চাকরি করছে, আমাদেরকে নিয়ে আসছে, এবং স্কুল টিচার হয়ে সে 3টা ছেলেরে ঢাকায় পড়াশোনা করাইছে, যা আমি বলবো যে অনেক বড় একটা ইয়ে। তারপরে না সে শিক্ষা অফিসার হয়েছে, মানে অনেক কিছুই পরিবর্তন আসছে। কিন্তু এটাও একটা বড় দিক যে ধরেন এই যে এইসব জিনিসও হচ্ছে ডিসিশন মেকিংয়ে অনেক কিছুই ইফেক্ট ফেলে। যে সে সেই সময় ডিসিশন নিছে আমি গ্রাম থেকে বেরোয় শহরে যাব, সে তো বাবার ডিসিশন। ওইগুলো তো আমরা দেখছি। ও আচ্ছা, ওইগুলো আপনাকে আপনার ভিতরে আসছে জিনিসটা, আমার বাবা এটা করেছে, আসছে ওইখান থেকে, আমার ভাই এটা করেছে। হ্যাঁ, আমার ভাই ধরেন সেও হয়তোবা ভার্সিটিতে যখন আসছে সেও হয়তোবা টিউশনি করছে। আমি আপনার পয়েন্টটা আমি বুঝেছি। আমার পয়েন্টটা ছিল, আমি বাংলাদেশের অনেক কোচের কাছে এই কথাটা শুনেছি, এই কারণে বললাম কথাটা, যে আমাদের প্লেয়াররা নট কি বলবো কনফিডেন্ট এনাফ টু টেক দ্য ডিসিশন। মানে মাঠে তো আপনাকে ডিসিশন এইটা কেন আমরা ডাউট থাকে অনেক বেশি, এটা আমরা আপনি যেমন বললেন না আমাদের দেশ আর বাইরের দেশে নিজেদের ডিসিশন নিজেরাই নেয়। সো এই জন্য তারা একটা ডিসিশনে অটল থাকে, হয়তো তারা ভুল করে নাহলে ঠিক করে, সবাই করে। হ্যাঁ, কিন্তু আমাদের কি হয়, আমরা এত বেশি ডাউট থাকি, আমাদের কাছে অনেকগুলো অপশন থাকে, তখন হচ্ছে আমরা বেশি ডাউট হই। তো যে স্ট্রং থাকে সে হচ্ছে রাইট ডিসিশনটা নেয়। বুঝতে পেরেছি। তো সব আপনার ফ্যামিলি নিয়ে আরেকটা কোশ্চেন যদি আমি করি, যে আপনার ফ্যামিলিটা বোঝার ইচ্ছা, মানে আপনার বাবা স্কুল টিচার, তিনি একজন কবিও। 2015 ওয়ার্ল্ড কাপের সময় মনে আছে তার প্রথম কবিতার বই এখনো বই লিখতেছে, এবং তার প্রথম বই বেরোলো তখন 2015 ওয়ার্ল্ড কাপের সময়, তোমরা যদি না জাগতো। আমার মনে আছে এটা, আপনি প্লেনে আমাকে জানালেন। আমরা এডিলেডে ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ জিতলো, হ্যামিল্টনে যাচ্ছি নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ। ওই প্লেনটা তো অসাধারণ একটা যাত্রা ছিল, এত আনন্দের, মনে হচ্ছে পুরো প্লেনের মধ্যে আনন্দের। ওই প্লেনের যাত্রাটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম, যে বাংলাদেশ যেন সুখী পরিবারের এক বিজ্ঞাপন। ওইখানে আপনি আমাকে বললেন যে আপনার বাবার একটা কবিতার বই বেরিয়েছে। তখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনি কবিতা লেখেন কিনা। তখন আপনি খুব লজ্জা পেলেন, বললেন কবিতা লিখবো কি, আমি কবিতার পড়িই না। না, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, বাবা স্কুল টিচার, কবিতা লেখেন। পুষ্পেন আমাকে বললো ও নাকি কবিতা লেখে, আপনার ভাই কবিতা লেখে। মানে একটা আপনারা খেলাধুলা করেন, আপনার বাবা খেলতেন, আপনার ভাই খেলছেন একটা পর্যায় পর্যন্ত, আপনিও আপনাকে তারা প্লেয়ার বানাতে চাইলেন। সব মিলিয়ে একটা মানে কি বলবো, একটা আধুনিক একটা পরিবার, মানে সংস্কৃতি মনা পরিবার, শিল্প সাহিত্য কবিতা খেলা সব কিছু এখানে আছে। মানে এই পারিবারিক পরিমণ্ডলটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন। না, ওই যে শুধু যে আমাদের পরিবার তা বলবো না, আমাদের গ্রাম যেটা হচ্ছে আমাদের গ্রাম মহিষাডাঙ্গার কথা বললাম, ওই জায়গাটায় অ্যাকচুয়ালি হচ্ছে মানে সব মানুষ অনেক খেলা প্রিয়। বাবারা খেলতো, তারপরে আমার দাদারা খেলছে, এবং আমাদের গ্রাম হচ্ছে ওই সময়কার হচ্ছে নৌকা বাইজেও পুরা বাংলাদেশ চ্যাম্পিয়ন ছিল, এবং আরও অনেক ফুটবল বলেন ক্রিকেট বলেন তারা ওইখান থেকে এসে শহরে এসে খেলতো। এমনও আমি বাবার কাছে গল্প শুনছি, ওরা নাকি খেলতে আসতো বাবারা, তারা সবাই এত লম্বা একই হাইটের, তো দেখে সবাই অবাক হইতো যে এরা কই থেকে আসছে, কিন্তু আবার কারো ভাই জুতা নেই, ক্রিকেট বল খেলতেছে, অ্যাবিলিটি ছিল না তাদের জুতা পরার, কিন্তু আবার তারা এসে মানে প্রপার টিমরে হারায় চলে যাচ্ছে। সো এগুলো বাবার কাছ থেকে শোনা। তো আমার কাছে মনে হয় ওইসব দিক থেকেও হতে পারে, মানে আসতে পারেন। এই লম্বার ব্যাপারটা, পুষ্পেনকে দেখলাম অনেক লম্বা, আপনি তো অনেক লম্বা, আপনার বাবা হয়তো লম্বা, এটা কি আপনাদের পারিবারিক না ওই মহিষাডাঙ্গার লোকজনই অনেক লম্বা যেটা বললেন? আমি যখন দেখছি, আমি যখন ছোট মাঠে যেতাম, ম্যাক্সিমাম মানুষ মানে প্লেয়াররাই সব লম্বা ছিল। আচ্ছা, ম্যাক্সিমাম মানুষই লম্বা ছিল, আমার দাদুও লম্বা ছিল, এবং সব মানুষ মানে ফিট ছিল, একদম সত্য কথা বলতে, মানে ফিট বলতে প্রপার ফিট, 6 প্যাকের ফিট। সো এরকম হাইটও যেমন মানে স্ট্রং। আপনার মার এইটা কি ছিল যে ছেলেরা খেলাধুলা করছে, বাবা তো নিজে প্লেয়ার ছিলেন, হয়তো দুর্বলতা আছে বুঝলাম, কিন্তু আমার স্কুল টিচার কোনো ইয়ে নাই। মা মানে আবেগী, সে শুধু ঠাকুর ভক্ত, ঈশ্বরে ডাকে আর আমার ছেলেগুলো সন্তানগুলো ভালো থাকুক নাকি, সবাই যেন ভালো থাকে, এইটাই তার কোনো অন্য কোনো চাপও নেই।
আচ্ছা, তো বাবার সঙ্গে ওই স্পোর্টস লাভার উনি ঠিক আছে, কিন্তু আবার একই সঙ্গে স্কুল টিচার, ছেলে পড়াশোনা করে অনেক একাডেমিক্যালি খুব ভালো হবে ওরকম কোনো চাহিদা ওনার ছিল না, চাপ ছিল না? না, ছিল না। জাস্ট তাদের একটাই ইয়ে ছিল যে কন্টিনিউ করো, ছেড়ে দিও না। আচ্ছা মানে দিন শেষে তোমার সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট। আচ্ছা সৌম্য, এখন আমরা একটু সৌম্য সরকারের আসল কেরিয়ারে আসি। এতক্ষণ তো আমরা সৌম্য সরকারকে সৌম্য সরকার হয়ে উঠতে দেখলাম, আস্তে আস্তে ফুটতে দেখছি একটা ফুলটা ফুটলো। ফোটার পরে 10 বছর, যদি আমি আপনার টেস্ট কেরিয়ার ইন্টারন্যাশনাল কেরিয়ার শুরু থেকে ধরি, ডিসেম্বর 2015, আসলে 10 বছরই। 1 ডিসেম্বর আপনার ডেবু, 2014, তাহলে আসলে 11 বছর হচ্ছে। যদি আমি জিম্বাবুয়ের সঙ্গে ডেবুটা ধরি, 11 বছর হবে, হয়ে গেছে আপনার 1 তারিখে। তো এই 11 বছরে আপনার 16টা টেস্ট, 79টা ওয়ানডে, আপনার তো মুখস্থই, আমি একটু দেখে বলছি, 87টা T20। রান টানে আমি না গেলাম, এই নাম্বারসটাই তো সৌম্য সরকারের যে ট্যালেন্ট আছে। এখন ট্যালেন্ট আছে আপনি বুঝলেন কীভাবে? এটা দেখলেই বোঝা যায়। কিছু প্লেয়ার থাকে না, দেখলে মনে হয় ওয়াও, তা আপনি তো সেটা। আমি একটা ভিডিও করছিলাম মাঝখানে, যাদের ব্যাটিং দেখলেই মনে হতো ওয়াও, তেমন আপনি আছেন, লিটন আছে, আশরাফুল আছে, কিছু প্লেয়ার থাকে না, অলোক কাপালি আছে, আফতাব, দেখছেন নিশ্চয় ওদের খেলা, দেখলে পরে মনে হয় যে না এটা স্পেশাল কিছু, এটা ঠিক প্র্যাকটিস করে এই করে তৈরি করা যায় না, সামথিং স্পেশাল, গিফটেড। তো আপনার মধ্যে এই জিনিসটা বুঝতে সময় লাগে না। আপনি 2015 ওয়ার্ল্ড কাপে আপনার তো একটা 50 ছিল মাত্র, কিন্তু আপনার ওই যে 20, 30, 40, মাশরাফি অবশ্য আমার বলতেছিল এটা কোনো ব্যাপার নাকি, 3 নম্বরে ব্যাট করলে এটা আমিও করতে পারবো, দুষ্টমি করে। তো ওইখানে আপনার একটা 20 রানের ইনিংস, মনে হয় 20 বা 25 রানের ইনিংস, একটা শট নিয়ে অস্ট্রেলিয়ার একজন সাংবাদিক, খুব বিখ্যাত সাংবাদিক, উইজডেন অস্ট্রেলিয়া, ওই যে উইজডেন অ্যালমানাক যেটা বাই করছিলাম মনে হয় শট, ক্রিস্টিয়ান রায়ান, আপনার ওই একটা শট নিয়ে সে প্রায় 2000 শব্দ লিখছিল। আমি বোঝাচ্ছি যে সৌম্য সরকার দেখলেই কেন মনে হয় যে একটা স্পেশাল কিছু, ওয়াও মনে হয়। তো সেটার সঙ্গে এই নাম্বারগুলো যায় না। 16 টেস্ট, 79 ওয়ানডে, 87 T20, এই নাম্বারটাকে আমি জোর দিচ্ছি এই কারণে, আমি রান টান দিয়ে আরও জিনিসটা বলতে পারি। এই নাম্বারটা দিয়ে বোঝা যায় যে এই 11 বছরে তো আপনার আরও বেশি খেলার কথা ছিল, এটা খেললে পরে অটোমেটিক্যালি ওই রান বেশি হতো, সেঞ্চুরি বেশি হতো। আপনি নিজের কেরিয়ারটাকে কিভাবে দেখেন 11 বছরে? না দেখেন, আমার কাছে যেটা মনে হয়েছে, আমি যে সময় টেস্ট ক্রিকেট খেলছি ওই সময় আমি টেস্টের জন্য প্রিপারেড ছিলাম না, কিন্তু যখন টেস্ট ভালো করছিলাম তখন টিম থেকে, মানে ভালো করা শুরু করছিলাম, তখন আর কি টেস্ট টিম থেকে ছিলাম, মানে বাইরে ছিলাম। আবার আমি যা বলবো না, আমি ওয়ানডে ক্রিকেট শুরু থেকেই ঈশ্বরের ইচ্ছায় ভালোই, খুব খারাপ যায় নাই। একটা বছর হয়তো বা খারাপ গেছে, তাও হয়তো বা ম্যাচ কম খেলছি এইরকম। তাছাড়া আর ম্যাক্সিমাম ইয়ারই আমার ওয়ানডে হিসেবে ভালো। কিন্তু ওই সময়টা কি হয়েছে, ওয়ানডে T20 আমি একসাথে যখন খেলতেছিলাম, T20তে আমার খারাপ যাচ্ছিল, তো যখন T20 খারাপ যাচ্ছিল ওইটার ইফেক্ট সব আসতেছিল ওয়ানডের উপরে। মানে সব, মানে মনে হচ্ছিল যে একসাথে হয়ে যাচ্ছে, খারাপই যাচ্ছে। সো অ্যাকচুয়ালি ওই সময়টা যদি আমার কাছে ফিল হয়েছে, আমি যদি ওই সময়টা T20টা ওই সময়টা একটু আমার কাছে ব্রেক থাকতো, আমার এটা মানে আরও বেশি ভালো হতো। এটা আমার পার্সোনাল থিঙ্ক, এটাই একটা হচ্ছে ইয়ে। আচ্ছা, একটা যদি বলি, আপনি টেস্ট, আমি একমত আপনার সঙ্গে, আপনি ওয়ার্ল্ড কাপে ভালো করে আসলেন, তারপরে এসে আপনি তো ওই পাকিস্তানের সঙ্গে সিরিজও ভালো করলেন। ওই 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 পর 2015 তো আপনার জীবনের একটা স্বর্ণ সময়, বাংলাদেশের ক্রিকেটের যেরকম খুব ভালো একটা সময়। পাকিস্তান, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা তো আনবিলিভেবল ছিলেন আপনার, রানগুলোও লেখা আছে, আমি পরে বলবো না। অনেকটা পাকিস্তানের সঙ্গে ওয়ার্ল্ড কাপে ভালো করার কারণে আপনাকে খুলনায় নামিয়ে দেওয়া হলো টেস্টে। এবং ইন্টারেস্টিংলি আপনি কিন্তু টেস্টের ব্যাটিংটা আমার মনে আছে, পুরা ওই আপনি ওয়ানডের মতো করেই ব্যাট করলেন, এবং রান ঠিক করে নিলেন যে 2 ইনিংসে আমি সমান রান করবো, যাতে মানুষের মনে, যাতে মানুষের 33 যাতে মানুষের মনে রাখতে সুবিধা হয়। ইন্টারেস্টিং হলো আপনার 4 নম্বর টেস্ট নিউজিল্যান্ডের সাথে ক্রাইস্টচার্চে 86 করলেন আপনি। আপনার 6 নম্বর টেস্ট শ্রীলঙ্কার সঙ্গে গলে 71 আর 53। কলম্বোতে পরের টেস্টে করলেন আপনি 61, 100 টেস্টে 61, 100 নম্বর টেস্ট, যেটা বাংলাদেশ জিতলো, বাংলাদেশ 100 নম্বর টেস্ট, রাইট। তো আপনি যদি, আমি প্রথম 7 টেস্ট আপনার যাই, আপনি রেডি ছিলেন না, আমি পুরো একমত। টেস্ট ক্রিকেটটা তখন আপনি অত লঙ্গার ভার্সন খেলেন নাই। টেস্ট ক্রিকেটটা তো অ্যাকচুয়ালি বুঝে খেলতে হয়। একদম। আমি ওইটা খেলছি আমার প্রপার, মানে ন্যাচারালি সে খেলছি। কিন্তু হ্যাঁ, এইটা ঠিক যে আমাকে এইভাবে
সাপোর্টও করা হয়েছে যে না তুমি Freedom দেওয়া হয়েছে ফ্রিডম দেওয়া হয়েছে খেলো। কিন্তু আমার কাছে ব্রেকডাউন মনে হয়েছে কোন সময়, যে সময় যে নিউজিল্যান্ড ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের সাথে আমরা স্পিন উইকেটে খেললাম 2016, 17, হ্যাঁ 18। ওই সময়টাই হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমার মানে কি বলবো, যে আমার যে ন্যাচারাল খেলাটা ওইটাই আমি মানে ওইখান থেকে বের হয়ে গেছি। কারণ তখন তো এত বেশি স্পিন ছিল, আমি তো স্ট্রোক খেলি, আমি আবার ওই উইকেটের মধ্যেও যে ওই উইকেটে তো আমরা কখনো ডোমেস্টিকও খেলি না। একদম একদম। তো ওইখানে যখন আমি খেলতে গেছি তখন আমি পুরো আমার ক্রিকেট থেকে বের হয়ে গেছি, কারণ আমি যাই করি উল্টা হয়। সো ওই সময়টায় হ্যাঁ ওই উইকেটের মধ্যে সো আমার কাছে মনে হয় আমার ওই টেস্ট ক্রিকেটের থেকে বেরোয় আসার ওই 3টা সিরিজও মেন কারণ হতে পারে। আমি আপনার সাথে একমত। এই কারণে দেখেন, আমি যদি হিসাবটা বলি, প্রথম 7 টেস্টে আপনার 481 রান, আমি একটু নাম্বার বলি, আপনার 4টা 50। পরের 9 টেস্টে 17 ইনিংসে 350 রান, 20 হলো অ্যাভারেজ আপনার পরের 9 টেস্টে। এইখানে একটা সেঞ্চুরি আছে, সেটা অবশ্য 2019 পর্যন্ত চলে আসছে। দেখেন আপনার প্রায়, এটা কিন্তু প্রায় 5-6 বছর হয়ে গেছে ততদিনে। 19-এ হচ্ছে আপনার সেই 149 হ্যামিল্টনে। এটা নিয়ে আমি অনেক কথা বলবো ওইটা নিয়ে। তো আমি মানে এটা সবাই জানে, ইনফ্যাক্ট আমি যেহেতু আপনাকে আরও খুব ক্লোজলি ফলো করেছি, আপনার খেলাটা হচ্ছে যেখানে একটু বল ব্যাটে আসে, একটু বাউন্সি, আপনি থ্রো দ্য লাইন খেলতে পারেন, এই জন্য ফ্যান্টাস্টিক। কিন্তু আমাদের মাঝখানে 15, 16, 17, 18 দেশে যে ধরনের উইকেট করেছি, এটা লিটনের সঙ্গে আমার আলাপ হচ্ছিল, যে লিটন বলতেছিল যেটা যে মিরপুরের উইকেট তার খেলাটা নষ্ট করে দিচ্ছে, যে তার যে নেচার, নিজের কনফিডেন্সটা নষ্ট হয়ে গেছে, যে শটগুলো তার মেইনই। আপনার ক্ষেত্রেও তো এই জিনিসটা মনে হয় খুব মানে অ্যাপ্লিকেবল। হ্যাঁ ওইটাই তো বললাম যে ওই সময়টা এসে আমি মনে হয়েছে আমার নিজের কনফিডেন্সটা আমার ডাউন হয়েছে, কারণ আমি যেটাই করতে যাই না কেন সেটা তো হচ্ছে না। আর তারপরে যে ওইখানে যে একটা মানে সারভাইভ করতে হবে, অনেক মানে অনেক সময় নিয়ে অনেক মাথা দিয়ে শ্রম দিয়ে ব্যাটিং করতে হবে ওই যে স্পিন উইকেটের মধ্যে, কিন্তু ওইটা তো আমরা ইউজ টু ছিলাম না। সো ওইখানে হয়তো আমার প্ল্যানিংও ভুল ছিল, আমার অভিজ্ঞতাও ছিল না, এবং ওই উইকেটে কীভাবে খেলতে হবে ওইটা হয়তো বা আমি এরকম কোনো আইডিয়াই ছিল না আমার। তা আপনার লাস্ট টেস্ট হচ্ছে 2021 সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এটাই হচ্ছে সব থেকে আমার মানে একটা কি বলবো রং ডিসিশন ছিল। যেমন আমি যখন ওই টেস্টটাতে ওয়েস্ট ইন্ডিজের সাথে ডাক পাই, তার নিম্নে হলো 6 থেকে 7 মাস আমি কোনো রেড বল দেখি নাই। আচ্ছা, মানে খেলা তো দূরে দেখি নাই, আচ্ছা, হাতেও নেই। আচ্ছা। তো ওই সময়টা আমি টিমের বাইরেই ছিলাম। তো আমি ম্যাক্সিমাম টাইম একা একাই প্র্যাকটিস করতাম একাডেমি গ্রাউন্ডে, হয়তো বা কোনো নেট বলার নিয়ে, হয়তো বা কোনো থ্রোয়ার নিয়ে, কোনো বিসিবির কেউ না, সব আমার নিজ উদ্যোগে, কারণ প্রপার উইকেটও পাইতাম না যেহেতু টিমের বাইরে। তো সাডেন আমার কাছে ফোন আসে যে এরকম টিমে তোমারে ডাকছে। তো আমার ওই সময় মানে ফিল হয়েছে যে আমি একটা অপরচুনিটি পাইছি, এই অপরচুনিটিটা যদি আমি কাজে লাগাইতে পারি তাহলে আমার জন্য খুব ভালো হবে। তো ওই সময় যদি আমি বলতাম যে না আমি রেডি না, আমার যদি মানে আমার বলার ক্ষমতা থাকতো যে না আমি রেডি না, আমি এই সিরিজটা খেলতে চাই না, ওইটা মানে আমার জন্য ভালো হইতো। কারণ যে কোনো খেলাই মানে আপনার সব থেকে বলো রেডি তো থাকতে হয়, মেন্টাল একটা প্রিপারেশন থাকে, এইটা আমার ছিলই না। এবং যেদিনকে আমি ডাক পাইছি প্র্যাকটিসও করছি হয়তো বা কয়েকটা বল, তাও নতুন বলে না, আমার মানে এমনভাবে প্র্যাকটিসটা করছি আমার কাছে ফিল হয়েছে। আমরা তো যখন খেলি অ্যাটলিস্ট প্র্যাকটিস করলে বোঝা যায় যে আমি খেলবো কি খেলবো না, বা কথা শুনলে বা প্র্যাকটিসের ধরন দেখলে। আমার কাছে ওই দিনকে ওইগুলো দেখে মনে হচ্ছে আমি খেলবো না, জাস্ট আমাকে নিয়ে আসছে স্কোয়াডে রাখছে হয়তো বা টিমের সাথে। সাডেন আমার মেসেজ যখন বলেছে খেলবো, আমি তখন অ্যাকচুয়ালি রেডি ছিলাম না। কিন্তু এটা হ্যাঁ এটাও একটা আমি সবাইকে বলবো যেন সবাই রেডি থাকে, কারণ আমি যেহেতু টিমে আছি রেডি থাকা উচিত, খেলার জন্য মেন্টালি রেডি থাকা উচিত। হইতে পারে তুমি প্র্যাকটিসে প্রপার নাই, কিন্তু তোমার মেন্টালি রেডি থাকা উচিত, এটা আমি অন্যদেরকে বলবো, যেটা আমি আমার ক্ষেত্রে রং ছিল। সো আমি ওই দিনকে যদি বললাম যে আমি যদি বলতে পারতাম যে আমি খেলবো না তাহলে আমার জন্য সব থেকে ভালো হতো, কিন্তু যেহেতু খেলেছি এবং মেন্টালি রেডি ছিলাম না, এটা আমার একটা ভুল ছিল। টেস্ট ক্রিকেট কি আপনি মিস করেন, মানে এই যে 5 বছর ধরে খেলেন না? অবশ্যই এখন মনে হয় যে না, টেস্ট ক্রিকেট মানে লাস্ট আমি ঘরোয়া যতদিন খেলছি, লাস্ট বাদ পড়ার পর থেকে লাস্ট 4-5 বছর যদি ভুল না করি এখন মনে হয় এবারে 50-এর উপরেই থাকবে।
কিন্তু ওই যে আমি যদি ঘরোয়া ক্রিকেটে খেলে আমার কাছে মনে হয় যে আরও বেশি থাকা উচিত, তাহলে না ইন্টারন্যাশনাল এসে ভালো করা সম্ভব। চেষ্টা করি যতটুকু পারি, পরিবর্তন আনারও চেষ্টা করছি আর কি। আপনার তো রেড বল ক্রিকেট যদি আমরা বলি, ফার্স্ট ক্লাস ক্রিকেট যদি বলি, আপনার ক্যারিয়ারে ফার্স্ট টাইম আপনি 600+ রান করেছেন এক সিজনে। এই জাতীয় লিগের আপনি হাইয়েস্ট স্কোরার। আপনার একটা সেঞ্চুরি, 4টা বোধহয় 50 না, 91, 93 আছে বোধহয় একটা, 92 আছে একটা। তো এই আপনি কি মনে করছেন যে আপনি মানে আপনার কি মানে আপনি কি বলবো, এটা একটা হলো স্বপ্ন যে ন্যাচারালি আপনি চাইবেন 3 ফরম্যাটে খেলতে, ডেফিনেটলি ওটা আপনি চান। একটা আপনি কি মনে করেন যে টেস্ট ক্রিকেট আপনি ডিজার্ভ করেন একটা সুযোগ? অবশ্যই, মানে ডিজার্ভ করি কিনা সেটা আমি বলবো না, আমি চেষ্টা করি, আমি আমার জায়গা থেকে আমি চাই খেলতে। ডিজার্ভ করি কিনা বা হচ্ছে আমাকে টিমের প্রয়োজন আছে কিনা, এটা তো সিলেক্টর আছে, টিমের মানে আমি টিমের সাথে যাব কিনা সেটা ওনারা ডিসাইড করবে। কিন্তু আমি যেখানে এখন খেলছি আমি চেষ্টা করি আমার নিজের বেস্টটা দেওয়ার জন্য এবং প্রপার ক্রিকেটটা খেলার জন্য। আমার একটা আফসোস লাগে, বুঝছেন, এমনিতে তো আপনাকে নিয়ে আমার আফসোসের শেষ নেই, এটা আপনাকে বহুবার বলছিও। মানে আপনি যেটা লিটনকেও আমি বলেছি, যেটা হয় আপনাদের ক্ষেত্রে, আশরাফুলের ক্ষেত্রে একই ঘটনা ছিল, যে যখন আপনারা খেলেন এটা এত ইজি লাগে, মানে ব্যাটিং করাটা এত ইজি লাগে। আমরা ধরেন যারা, আমি আমার নিজের উদাহরণটা দেওয়াটা তো খুবই একটা হাস্যকর হয়ে যাবে, তারপরেও বলি, আমরা যে টুকটাক ক্রিকেট খেলেছি, পাড়ার ক্রিকেট, স্কুলের ক্রিকেট, শখের ক্রিকেট, মানে খেলাটা কত কঠিন এটা তো আমরা জানি। কিন্তু আপনাদের মতো ব্যাটসম্যানরা যখন ব্যাট করে, ইট লুকস সো ইজি। তো তারপরে যখন এই পারফরমেন্সটা হয় না, ওই ফ্রাস্ট্রেশনটা অন্যরকম হয়। আমি যে কারণে প্রশ্নটা করছি, এটি কি কখনো আপনার মনে হয়, একটা হলো প্রথম প্রশ্ন, আপনার কি মনে হয় যে আপনার ব্যাটিং দেখতে যত ইজি মনে হয় আমাদের কাছে, আসলে কি এটা আপনার জন্য কি ইজি? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নাকি এটা শেষ করার পরে দ্বিতীয়টা করবো? না, শেষ করি। আপনি যাদের নামটা বলছেন আমি বাংলাদেশের বলছি, হ্যাঁ, ওইটা যে কয়জনের নাম বলছেন এর মধ্যে দেখবেন একটা জিনিস খেয়াল করবেন যে এরা সবাই ভালো বলে বাউন্ডারি মারতে পারে, এই জন্য দেখতে ইজি মনে হয়। কারণ অন্যরা সব ভালো বলে খুবই স্ট্রাগল করে, হ্যাঁ, মানে মারে না, হয়তো স্ট্রাগল করে, যে এক একজনের খেলার একরকম। কিন্তু আপনি যাদের নাম বলছেন এরা সবাই ভালো বলে বাউন্ডারি মারে, এই জন্য মনে হয় দেখতে খুবই ইজি। কারণ বাজে বলটা তো মারেই, ভালো বলটাও মারে, তো এই জন্য মনে হয় ইজি। এই জন্য যখন আউটটাও হয়, মানে যে ভালো বলটা মারতে যে এমনভাবে আউটটা হয় দেখতে খুব বাজে লাগে। তো এইটাই হচ্ছে অন্যদের আর এই কজনের মধ্যে পার্থক্য। আমি দ্বিতীয় প্রশ্ন এটাই আসছিলাম যে এরকম মানে এক্সট্রাঅর্ডিনারি একটু থাকে, অ্যাবিলিটি থাকে, এটা কি একদিকে মাঝে মধ্যে একটু কি বলবো আমি ক্ষতি করি? যেমন আমি ডেভিড গওয়ারের কথা বলি, আপনি যেহেতু বাঁহাতি, ডেভিড গওয়ার ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান ছিল, নিশ্চয়ই নাম শুনেছেন, ফ্যান্টাস্টিক, দেখার জন্য এত অপূর্ব ব্যাটসম্যান খুব কম এসছে ক্রিকেট ইতিহাসে। তো সে যখন আউট হতো মনে হতো যে এটা উইকেট দিয়ে আসছে, যেটা আপনাদের ক্ষেত্রে আপনি নিশ্চয়ই প্রচুর শুনেন, যাদের নাম বললাম তাদের ক্ষেত্রে শুনেছেন। তো এটি কি কখনো কখনো মনে হয় যে এটা আসলে উল্টা বাড়তি চাপ হয়ে যাচ্ছে, যে আপনি জিনিসটাকে এত সহজ মনে করাচ্ছেন বলেই, যেটা বললেন যে আউট হওয়ার পরে মনে হচ্ছে যে হ্যাঁ সময় অকারণে উইকেটটা দিয়ে আসলো, কখনো মনে হয় না যে বোলার আপনার উইকেটটা নিচ্ছে? না, এই জন্য হয়তো বা দেখতে সুন্দর লাগে, যে বললাম যেটা, এই জন্য হয়তো বা দেখতে সুন্দর লাগে, আবার আউটটা হলেও খুব বাজে লাগে দেখতে, হয়তো বা অন্যদের থেকে কোনো কিছু ডিফারেন্ট আছে, এই জন্য হয়তো বা। আপনার ব্যাটিংয়ে কি ডিফারেন্ট আছে আপনার নিজে যখন জানি না, আপনি দেখেন না নিজে পরে খেলা, নিজের খেলা? আমি তো নিজের খেলা যখন দেখি আমি এইভাবে ব্যাটিং করি কেন, মানে থাকে না, মানে ভালো অর্থে না খারাপ? না, খারাপ অর্থেও বলবো না, ভালো অর্থেও বলবো না। নিজের ব্যাটিং না অন্যদের ব্যাটিং বল না, ও ওইটাই সুন্দর মারছে, আমার থেকে ওইটাই সুন্দর মারে। সো থাকে না যে নিজের থেকে অন্যটা। আপনি তো নিশ্চয়ই আপনার ব্যাটিং দেখতে খুব সুন্দর, এটা সুন্দর সুন্দর বড় হয়েছেন না? হ্যাঁ, এটা শুনছি, হ্যাঁ এটা সত্যি, এটা শুনছি। এর মধ্যে কোনো একটা পার্টিকুলার কমপ্লিমেন্ট মনে আছে? মেবি একটা খুব বড় কারো কাছ থেকে আসছে, বা এমন আপনি খুব রেট করেন এমন কারো কাছ থেকে আসছে আপনার ব্যাটিং নিয়ে কোনো একটা কথা? এটা ক্যারিয়ারের শুরুর দিক হতে পারে, মাঝে হতে পারে, কালকে হতে পারে, বা আমি আপনাকে বলছি এটাও হতে পারে, তাই না? এরকম মনে পড়তেছে না। আচ্ছা, এইটা আমি একটু পরের কথায় আগে চলে গেলাম। আমি একটু আপনার ওয়ানডের আপনার টিমে আসার কাহিনীটা একটু বলি। মানে কি আপনার কাছ থেকে শুনি, আমি যেটা জানি এটা বলি। আপনি একটা মাত্র ওয়ানডে খেলে ওয়ার্ল্ড কাপের টিমে ঢুকে গেলেন 2015-তে, এবং আমাকে হাতুড়ি সিংহে যেটা বলছে যে তার দেখা, চন্ডিকা হাতুড়ি সিং বাংলাদেশের সাবেক কোচ, আমি দর্শকের উদ্দেশ্যে বলছি, তার দেখা বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড ক্রিকেটার আপনি, মানে তার চোখে। তো এবং আপনার ব্যাটিং দেখার আগে সে আপনার স্লিপে একটা ক্যাচ নিতে দেখছিল মিরপুরে,
ওই আপনার 14তে যখন ব্রেক দিল জিম্বাবুয়ে, তখন তো তার সিলেকশনে তার একটা সে থাকতো, এবং সেটা তার একটা বড় ইমপ্রেশন তৈরি করছে যে আপনার একটা ন্যাচারাল একটা ব্যাপার আছে আপনার মধ্যে, ফিল্ডিং কিন্তু ইন্টারেস্টিং। এবং তারপরে আপনি টিমে আসলেন, এবং হাতুড়ি সিংহে যতদিন ছিলেন আমরা সবাই মানে আপনাকে সে খুব পছন্দ করতো, এটা আমরা জানি। এবং তারপরে আপনার কামব্যাকটাও অনেকটা হাতুড়ি সিংহের সময় হলো। তা আপনি যখন ওয়ার্ল্ড কাপ টিমে আসলেন, এটাকে আপনি এক্সপেক্ট করেছিলেন যে আপনি মাত্র একটা ওয়ানডে খেলেছেন, সেখানে আপনি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ওয়ানডে টিমে সুযোগ পাবেন? ওই সময়টা যদি আমি যেটা বললাম হাতুড়ি সিংহের সম্পর্কে, এই কাহিনীগুলো কি আপনি জানেন? না, এত ইন ডিটেলস জানি না, কিন্তু পরবর্তীতে শুনছি যে হ্যাঁ ওর একটা ইয়ে ছিল যে টিমে নেওয়ার ক্ষেত্রে, এটা জানি। কিন্তু আপনি যেগুলো বললেন এটা জানি না। আরেকটা জিনিস হচ্ছে হ্যাঁ, একটা ম্যাচ খেলে যে অল কাপ টিমেও থাকবো এটাও এক্সপেক্ট করি না। এই মাঠ থেকেই শুনছিলাম প্রিমিয়ার লিগের, মেবি এটা ভুল না করলে মনে হয় প্রিমিয়ার লিগের খেলা চলছিল ওর মধ্যেই, ফাইনাল ম্যাচের পরে। হ্যাঁ, ফাইনাল ম্যাচের পরে আমি মনে হয় প্রাইম ব্যাংকে খেলছিলাম, চ্যাম্পিয়নও হয়েছিলাম ওইবার প্রাইম ব্যাংকের হয়ে। আচ্ছা, ওয়ার্ল্ড কাপে আপনার হচ্ছে আফগানিস্তানের সঙ্গে 28, শ্রীলঙ্কা 25, স্কটল্যান্ড 2, মনে আছে রানগুলো? বাকি তিনটা বলেন তো। ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর ভারত। ইংল্যান্ড মনে হয় 40, হ্যাঁ ঠিক আছে। ইন্ডিয়া 29, হ্যাঁ বাহ বাহ। নিউজিল্যান্ড ওটা তো ভুলবেন না, 51, হ্যামিল্টন 51। ফিরে এসে পাকিস্তানের সঙ্গে 20, 17, 127 নট আউট। 20, 17, 107। ইন্ডিয়ার সঙ্গে পরের সিরিজ ইন্ডিয়ার সাথে 55, 56, 8, 43 সামথিং, 34, 40। 34, 40, হ্যাঁ। সাউথ আফ্রিকা 27, 88 নট আউট, 90। হ্যাঁ, আমি বাংলা ইংরেজি মিলে বলতেছি। আমি এই কারণে বললাম বাংলাদেশ এই 3টা সিরিজ পরপর জিতেছিল, হ্যাঁ। এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য যেটা বলি আমরা, একটা খুব স্বর্ণ সময় ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল ফিরে এসে এরকম 3টা দলের সঙ্গে সিরিজ জিতা, এবং এই 3টা সিরিজ জয়ী আপনার একটা বড় রোল ছিল। তো 2015 সালে এই ওয়ার্ল্ড কাপের ঠিক পরে আর কিছুদিন পরে এই ইন্ডিয়ার সঙ্গে সিরিজে লিটনের ডেবু হলো। আমার তখন একটা বিশ্বাস ছিল এই প্রসঙ্গটাতে আমি আসবো, এরপর আমি আপনার কেরিয়ার ধরে ধরে ওয়ানডে টি20 আর কিছু বলবো, যে আমার একটাই ছিল যে তখন তো আমরা পঞ্চপাণ্ডব একটা মোটামুটি দাঁড় করে ফেলেছি, এটা যেই করে থাকুক। আমি প্রথম লিখেছিলাম না বলেছিলাম, আমার মনে নাই, সেটার পক্ষে বিপক্ষে অনেক কথা আছে। আপনি হাসতেছেন। আমার মনে হচ্ছিল যে পঞ্চপাণ্ডব বলতে হবে এমন কোনো কথা নাই, নেক্সট 5 জন কে হতে পারে, বিগ 5 যদি বলি আমরা। আফ্রিকাতে বিগ 5 বলে জানেন তো, হাতি, বাঘ, সিংহ, জেব্রা আর জিরাফ, এই 5টাকে তারা বিগ 5 বলে। তা আমাদের ওই 5 জন, সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ আর মুশফিক। তো আমার মনে হচ্ছিল যে 2015-তে এসে পরের একটা বিগ 5-এর নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছেন আপনি, নাসির, লিটন, সাব্বির, মুস্তাফিজ। আমার মনে হচ্ছিল নেক্সট 10 ইয়ার্স, 12 ইয়ার্স, 15 ইয়ার্স এরা বাংলাদেশের পার্টিকুলারলি ওয়ানডে ক্রিকেটে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। সেটা আপনারা কিন্তু আছেন সবাই, নাসির ছাড়া বাকি সবাই অনেক দিন থেকে আছেন। নাসির হারিয়ে গেছে, সাব্বির আর নাসির হারিয়ে গেছে। তো আপনার কি মনে হয় যে এই যে গ্রুপটা আমি বললাম 5 জন, ন্যাচারালি আরও 1-2 জন আসতে পারে এখানে, 5-এর সঙ্গে মিলালাম আর কি, এই 5 জনের আসলে আরও অনেক বাংলাদেশের ক্রিকেটকে আরেকটা বড় স্টেপে নিয়ে যাওয়ার সুযোগ ছিল বা? হ্যাঁ, অবশ্যই ছিল। দেখেন যে কয়জনের নাম বলছেন ম্যাক্সিমাম সবাই কিন্তু ম্যাচ উইনার। ওই জন্যই আমি তাদেরকে সিলেক্ট করেছিলাম। হ্যাঁ, সো এইগুলো সবাই ম্যাচ উইনার এবং সবাই ন্যাচারাল। তো মানে হ্যাঁ, সুযোগ ছিল, হয়তোবা আমরা 5 জন ক্লিক করতে পারি নাই, প্রপার ক্লিক করতে পারি নাই। তো এটা হয়তোবা নিজেদেরই, মানে সত্যি কথা বলতে নিজেদেরই ভুল করতে হবে, মানে স্বীকার করতে হবে যে আমরা পারি নাই হতে আর কি। আপনি যেটা বললেন নেক্সট পঞ্চপাণ্ডব, নেক্সট পঞ্চপাণ্ডব হয় নাই, এটাতে আমি খুশি আর কি। নেক্সট মানে আমি চাইও না যে পরবর্তীতেও কেউ আর হোক পঞ্চপাণ্ডব হোক, হ্যাঁ কোনো পাণ্ডবই হোক। মানে কেন? কারণ এটা মানে ভাগ হয়ে যায় টিমের ভিতরে। আচ্ছা, আপনি চিন্তা করতেছেন 5 জন প্রপার আছে, কিন্তু বাকি তো 5 জন তো ওরা একা খেলতেছে না, আরো 6 জন আছে। 11 জনে 6 জন আছে স্কোয়াডে, আরো আছে। জন্য 6 জন ঢাকা পড়ে যায়, যতই পারফর্ম করুক না কেন। ওইখানে যদি ওই 5 জনের মানে বাহিরে যে যদি কেউ 30 রান করতো, 30 রানে কেন ভ্যালু থাকতো না। সো আমি চাইও না যে পরবর্তীতে কেউ আর এরকম হোক। আচ্ছা, আপনি এটা এর আগেও একটা ইন্টারভিউ বলেছেন, আমি শুনেছি। একটা পয়েন্ট আপনার আছে, কিন্তু সব টিমে কি সেটা না? ধরেন আমি যদি ইন্ডিয়া বলি,
যে তখন ধরেন আমি তার পিছনের ইন্ডিয়া বলি, আমি তো ন্যাচারালি আমি তেন্ডুলকার, গাঙ্গুলি, দ্রাবিড়, লক্ষ্মণ, সেহবাগ, এটা আলাদা হয়ে যায় না? মানে যে কোনো টিম গেমেই রোনালদো যখন খেলে, রোনালদো কি ওই টিমের থেকে সবচেয়ে বিগেস্ট স্টার হয়ে যাবে না? মেসি হয়ে যাবে না? তো এটা হবে না? হ্যাঁ, অবশ্যই মেসি গোল করে, কিন্তু মেসির গোল করতে গেলে তো তার আগে 5টা পাস দিয়ে 10টা পাস দিয়ে আসা লাগে। তো ওই আমাদের টিমেও যদি এই 5 জনের পারফর্ম করা লাগতো, ওই 6 জনের কিছু করা লাগতো, তারপরে আসলে ওরা পারফর্ম করতো। এটা না, আমি আপনার পয়েন্টটা বুঝেছি, কিন্তু যেটা হচ্ছে আপনার পয়েন্টে আমি নেই যে আপনার মনে হয়েছে ন্যাচারালি আমরাই যেমন আমি আপনার কয়বার ওয়ান ইন্টারভিউ করেছি আমার ঠিক মনে নাই, 2বার বা 3বার হতে পারে ম্যাক্সিমাম। তাদেরকে নিয়ে আমরা হয়তো বেশি ছিলাম, মানে মিডিয়া বলেন, সাধারণ মানুষ বলেন। তা আপনার কি মনে হয়েছে এটা আপনাদের ফ্লারিশ করার ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে ছিল, মানে এক ধরনের? অবশ্যই যে কোনো কিছু করলে কিন্তু নাম আসতো তাদেরই। তো ধরেন একটা জিনিস, আমরা এখন পর্যন্ত একটাই ত্রিদেশীয় সিরিজ জিতছি। আপনি ছিলেন ওটা হিরো, 3 ম্যাচে 50 মনে না? আমি হিরো ছিলাম কিনা জানি না, আমার পিছে একজন ছিল মোসাদ্দেক সৈকত, সে লাস্ট ওই ম্যাচটা তো আনবিলিভেবল। ওইটা কিন্তু আমাদের কোনো নাম হয় নাই। আমি বলছি না আমাদেরই নাম হতে হবে, পারফর্ম করা সব প্লেয়ারেরই কাজ, কিন্তু ওই সময় কিন্তু মিডিয়া কোনো ক্রেডিট আমাদের দুইজনকে দেয় নাই, বুঝছেন? তো এরকম ছোট ছোট কিছু কিছু থাকে। আমি এই জন্য বলছি যে আপনি যখন কাউকে বড় করে দেখবেন তখন আরেকজনের পারফরমেন্সটা ঢাকা পড়ে যায়। আমি এই ক্ষেত্রে বলছি, আমি কোনো ইন্ডিভিজুয়ালি কোনো কিছু না, বুঝতে পেরেছি, এটা আপনার পার্সোনাল তাদের প্রতি। এমনিতে 5 জন না, ওরা তো আমাদের দেশের জন্য লিজেন্ড, 5 জনই প্রপার মানে ক্রিকেট খেলছে, প্রপার গাইডলাইন, এবং ওরা যে পারফর্ম করছে এটা বাংলাদেশ কখনোই ভুলবে না, যেভাবে টিমকে তারা আগায় নিয়ে গেছে। কিন্তু আমি ওই যে বললাম, যখন ওই 5 জন সবসময় পঞ্চপাণ্ডব বলা হতো, 6 নাম্বার কে আছে 7 নাম্বার কে আছে এটার কেউ রাখতো না, হিসাব রাখতো না। আচ্ছা, এটা বলেন তো সৌম্য, একদম ফ্র্যাঙ্কলি, ডাবলিনের কথা একটু বলে নেই। আয়ারল্যান্ডের যে ট্রাই নেশন জিতেছিলাম আমরা 2019 ওয়ার্ল্ড কাপের আগে, আমি 3 ম্যাচে 50 বলেছেন, আপনার 73, 54 আর 66, 3 ম্যাচে 50 তো। এক ম্যাচ রেস্ট। কিন্তু আপনার কি মনে হয় যে এটার প্রপারই পান নাই আপনি স্বীকৃতি? বাংলাদেশে তো আসলে একটাই ট্রফি বলতে গেলে, ঠিক আছে, এটা অত বড় টুর্নামেন্ট হয়নি, এটাও হয়নি, তারও একটা কারণ আছে, কারণ আমরা ওইখান থেকে ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে ঢাকা পড়ে গেছে। ওয়ার্ল্ড কাপে আমাদের তো সবকিছু একটা সিরিজ পরে আরেকটা সিরিজ ঢাকা হয়, সো ওইটাতে ঢাকা পড়ছে, এটা একটা ইয়ে। আচ্ছা, এই মানে একটা আমি যদি এই 5 জনকে নিয়ে একটা আপনি পয়েন্ট যেটা বললেন, এটা আমি কিছুটা আপনার সঙ্গে বলবো যে একমতই, যে তাদেরকে নিয়ে এত বেশি মাতামাতি হয়েছে। একটা ইয়াং ছেলের হয়তো মনে হতে পারে যে আমার, আপনি দেখেন ওই পাকিস্তানের সাথে তামিম ভাই মেবি 2টা সেঞ্চুরি করছে, কিন্তু মোস্তাফিজ কি করছে? মোস্তাফিজ তো ডেবু হলো T20-তে, পাকিস্তানের সঙ্গে T20 দেবে, ওয়ানডে করছে ইন্ডিয়ার সাথে। তারপর থেকে যে মোস্তাফিজ কি করছে, কিন্তু মোস্তাফিজ কিন্তু এরকম ভাবে হাইলাইট হয় নাই। কি বলেন, মোস্তাফিজ হাইলাইট হয় না? মানে আমি বড় স্টার হয়ে গেছে, বড় স্টার হয়েছে, কিন্তু আমি হাইলাইট হয় না এই ক্ষেত্রে বলতেছি, থাকে না যে ওই সময় ধরেন মানে পারফরমেন্সের হাইলাইট হয়েছে, পারফরমেন্স করছে, শেষ হয়ে গেছে, ঠিক আছে, পারফরমেন্স করছে। তার ব্যক্তি জীবনে কেমন হবে? মুস্তাফিজ প্রেসের সঙ্গে কথা বলে না, কাউকে ইন্টারভিউ দেয় না, হবে কি? এটাই বলতেছি, ধরেন ওকে নিয়ে যদি আপনারা অনেক বেশি মাতামাতি করতেন, ও কিন্তু আজকে স্টার, মানে বড় স্টার হতো, এখন সুপার স্টার থাকতো। সেটা কি না মুস্তাফিজ এখন? আমার কাছে তো মনে হয় না, সে প্রপার ক্রিকেটার, কিন্তু সুপার স্টার হইতে পারে নাই। আমাদের তাই মনে করি সুপারস্টারই সে, অবশ্যই সুপারস্টার, কারণ সে পারফর্ম দিয়ে, কিন্তু পারফর্মের পাশাপাশি মানে আপনি বাকি 5 জন সবসময় পারফরমেন্স করতে হচ্ছে তা না, তাদের নামের কারণে সবসময় তারা, আমি কারোর সাথে তুলনা দিচ্ছি না, কে কি করছে তা না। এই যে আপনি যেমন বললেন ও মিডিয়ার সাথে থাকে না, এটা হয়তো তার একটা বড় ব্যর্থতা। সে যদি মিডিয়ার সাথে থাকতো, আমার কাছে মনে হয় তার এটা আরো অনেক বেশি থাকতো। আচ্ছা, এটা তো আপনারও একটা আমি কোট আনকোট অসুখ বলি যদি বলি, আপনিও মিডিয়াকে এড়িয়ে চলেন, মানে ঠিক, মানে আপনার কয়টা ইন্টারভিউ আমি দেখেছি বা পড়েছি, আমার না, আমি অ্যাকচুয়ালি এড়িয়ে চলি কারণটা কি, ধরেন 21 সালে ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিলাম, ওই তার আগে, হ্যাঁ, ওর আগে খুব মনে করেন নেগেটিভ ইয়ে চলতেছিল প্লেয়ারদের নিয়ে, অনেক বেশি নেগেটিভ নিউজ হচ্ছিল, তারপরে আমাকে নিয়েও নিউজ হচ্ছিল। তো ওই সময় আমি একটা আমি পার্সোনালি আমার কথাই বলবো, যে চিন্তা করছিলাম যে আর মানে নিউজ দেখবো না, মানে যতটুকু দূরে থাকা যায়। এটা তখন মেডিটেশনের একটা ক্লাস করতাম, তখন এটা বলা হয়েছে যতটুকু অ্যাভয়েড করা যায়,
মানে দূরে থাকা যায়, তো ওইখান থেকে একটু দূরে থাকার চেষ্টা করছিলাম। তো ওইটার থেকেই তারপর থেকে আমি খুবই কম ইন্টারভিউ দিই 21 সালের পর থেকে। এটা থেকে একটু দূরত্বটা বেড়ে গেছে। তার আগে ঠিকই ছিল, কথা বলতাম, হয়তো বা পজিটিভ কথা বললে আমি বলি এবং নেগেটিভ কথা বললে আমি চেষ্টা করি একটু দূরে থাকার জন্য, সেটা আমার বাসার লোকই হোক বা আমার বন্ধু হোক। আমার যেমন আমার 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 খুবই কম বন্ধু, ওরা আমার সাথে ক্রিকেট নিয়ে কোনো কথা বলে না, বিশেষ করে যেদিনকে খারাপ খেলে সেদিন তো বলেই না, মানে ভালো খেললেও বলে না, খারাপ খেললেও বলে না। আপনার বউ তো বলেন না বলছিলেন একদিন, ও তো ক্রিকেটই বুঝে না। কার কথা পড়তেছিলাম সেদিন যে 0 রানে আউট হইলে সে এসে মানে বাসায় বউ বলতেছে খুব ভালো হয়েছে, মানে মানে সে 0 রানে আউট হয় যে খারাপ, সেটা আপনি বলছেন এটা কোথাও? এটা হ্যাঁ, এটা আমার একটা ইয়ে ছিল ওর সাথে, যখন আমার ফার্স্ট মানে পরিচয়, ওই সময় ও ভাবতো যে ক্রিকেট মানে কি রান করা, মানে প্রত্যেক বলে দৌড়ায় রান করতে হয়। তো আমি যখন ঘরোয়া ক্রিকেট খেলছিলাম ওই সময়, তো 100 করছি, তখন বলতেছে যে আজকে কথা বলতে হবে না, আপনি ঘুমান, অনেক কষ্ট হয়ে গেছে, 100 বার দৌড়াইছেন। হ্যাঁ বউকে আপনাকে আপনি করে বলে? হ্যাঁ, আচ্ছা, তো ঘুমান। তো কথা বলে না, আমি অবাক হয়েছি, কী ব্যাপার আজকে মন ভালো, কথা বলতেছে না। ঠিক আছে, ইটস ওকে। পরে নেক্সট 2 ম্যাচ না 3 ম্যাচ পরে 0 করছি, লাস্ট তো কষ্ট হয় না, সে কথা বলেন, কষ্ট করা লাগে না, একটাও দৌড় দেন নাই, কিছু করেন নাই, কথা বলতে থাকেন, সমস্যা নেই, এটাই আর কি। তো খুব ভালো ক্রিকেট বোদ্ধা। তারপরে একটু একটু কি বুঝতে শিখে নেই সে? এখন একটু একটু বুঝে, কারণ ওই যে মানে মানে মাঠে যে একা খেলা দেখা নেই কখনো আপনার? এখন বুঝে, মানে যতটুকু বুঝে তার কারণ হচ্ছে মুডটা বোঝার জন্য, যে আজকে কি মুড, আজকে ভালো মুড না খারাপ মুড, এই জন্য যতটুকু দেখা লাগে, বোঝা লাগে আর কি। কয় বলে একবার জানে? এখন জানে মানে। এটা তো খুবই ইন্টারেস্ট। আচ্ছা, আপনি করে বলে কেন বউ? নর্মালি তো তুমি হওয়ার কথা। শুরু থেকেই যে আপনি বলে, এখন আপনি মানে বলে। অনেক বাচ্চা মেয়ে বিয়ে করছেন নাকি? না না, তা না। তাহলে না, ওই যে শুরু থেকে, প্রেম করে বিয়ে? হ্যাঁ, শুরু থেকে যে বলছে ওইকে এখনো বলে আর কি। বাহ, এটা খুবই ইন্টারেস্টিং। আপনাকে মানে খুবই ভয় পায়, সম্মান করে, এবং কি বলবো এটা মানে। আচ্ছা সৌম্য, ওই 5 জনের কথাটা একটু ফিরে আসি আমি, ওইটা দিয়ে আমি একটু আরেকটা জায়গায় যাবো। সেটা হচ্ছে যে এমনিতে জাস্ট ওই যে পঞ্চপাণ্ডব আলাদা করে নেওয়ার কারণে কি প্রবলেম হয়েছে, এটা আমি আপনার সঙ্গে আপনার কথা শুনলাম, কিছুটা একমত হয়তো। এমনি ইন্ডিভিজুয়ালি আপনাকে যদি বলতে বলি প্রত্যেক সম্পর্কে, সাকিব, মাশরাফি, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, মাশরাফি দিয়ে শুরু করি। আপনার যখন আপনি শুরু করলেন, মাশরাফি ক্যাপ্টেন, যেহেতু সাদা বলে আপনার প্রথম শুরু, মাশরাফি সম্পর্কে, মাশরাফি একদম মানে আমি 2015 ওয়ার্ল্ড কাপ যদি বলি, পরের 3টা সিরিজ যদি বলি, মাশরাফি যতদিন ছিল আপনাকে এক ধরনের একটা আগলে রাখতো এবং সে আপনাকে অসম্ভব পছন্দ করতো আপনার খেলা দিয়েই। মানে মাশরাফির কতটুকু প্রভাব আপনার ক্যারিয়ারে? না, অবশ্যই সে আমার অনেক ফ্রিডম দিছে এবং তার গাইডেন্সটা খুবই ভালো ছিল, অনেক হেল্পফুল ছিল এবং ক্লিয়ার ইয়ে দিত, ভিউ দিত যে না ঠিক আছে, সাহস দিত অনেক বেশি। মানে এটা খেলার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জুনিয়র প্লেয়ারের জন্য, যে মানে ক্যাপ্টেন এসে প্রপার ইয়ে দিছে, ফ্রিডমটা দিছে যে তুমি খেলো, আমি আছি। সো এইসব দিক দিয়ে সাহস দেওয়া, মোটিভেশন, এইসব দিক দিয়ে বেস্ট। সাকিব? সাকিব ভাই একটু মানে কি, মানে সে অনেক মিশুক, আমার সাথে সে অনেক অনেক ফ্রি, তার সাথে অনেক খুলনা টিমে মনে হয় খেলছেন না? হ্যাঁ, অনেক টাইপসেরই মানে কথা হয়, সব ইন্ডিটের সব টাইপসের কথা হয়, কিন্তু কি না ওনার কাছ থেকে যদি আপনি কোনো ইনফরমেশন নেন, আছে না, যেমন এই যে বললাম মাশরাফি ভাই ডিরেক্টলি বলবে, সে ডিরেক্টলি বলে না আপনাকে, এই কথার মধ্যে অনেক কিছু বলে দেয়, এখন তোমার সিলেক্ট করতে হবে তুমি কোনটা নিবা। ও ডিরেক্ট বলে না যে তুমি এটা করো, এইটাই করো, ও অপশন দিবে, কথা বলে, ওর মধ্যে থেকে তোমাকে চুজ করতে হবে যে তুমি এখন নাও ওইটার থেকে কোনটা নিবা। ইন্টারেস্টিং না? হ্যাঁ, তাও ভালো, ওর মধ্যে অনেক কিছু শেখার আছে। সাকিবকে কিভাবে রেট করেন আপনি? মানে 3টা ফরম্যাটে একটা প্রফেশনাল, লম্বা সময় এক প্রফেশনাল নম্বর থাকা, 3টা ফরম্যাটে লম্বা সময় 1 নম্বর থাকা বাংলাদেশের একটা প্লেয়ার হিসেবে, এটা ওনার মেন্টালি অনেক সেটআপ এবং সে নিজেকে অনেক বেশি বুঝে এবং তার অ্যাবিলিটি সম্পর্কে সে অনেক বেশি জানে, মানে নিজের স্ট্রেংথ উইকনেসটা খুব ভালো হ্যাঁ, বুঝে। সে খুবই জানে, সে মানে গিয়ার শিপমেন্টটা খুব ভালো বোঝে এবং নিজের প্রতি কনফিডেন্ট অনেক বেশি। তামিম ইকবাল? তামিম ভাই আমি বলবো যে উনি থাকে না অনেক কি বলবো, যে
মেমোরি দিয়ে মানে একদম মনে রেখে করা যে আমি এইভাবে খেলবো, গুছায় প্ল্যান করে যে আমি এই বলারটাকে আজকে মারবো, ওকে মারবো। সো ওনার প্ল্যানিং অনেক ভালো। উনি হয়তোবা মনে হয় যে উনি কিছুই করে না, থাকে না অনেকে, ধরেন মুশফিক ভাই সে অনেক বেশি পরিশ্রম করে, সে হয়তো মাঠে অনেক বেশি পরিশ্রম, কিন্তু তামিম ভাই হচ্ছে এমন একজন যে বসে থেকে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, যে না ঠিক আছে সৌম্য আজকে এই টাইপসের প্র্যাকটিস করতেছে যেন ও এইরকমভাবে বল করবে, এবং ওনার যেটা প্রয়োজন সে সেটা খুব সুন্দরভাবে মানে এই করে নেয়, প্র্যাকটিস করে নেয়, সেটা বসে হোক, ভিডিও দেখে হোক, চিন্তা করে হোক। ওনার ইয়েটা খুব ভালো, থিঙ্কিং জিনিসটা খুবই ভালো। খুবই ভালো। তামিমও লেফট হ্যান্ডেড ওপেনার, আপনিও লেফট হ্যান্ড ওপেনার, ওপেনও করছেন একসঙ্গে অনেক ম্যাচে। এমনিতে ওইটা যদি আপনাকে কতটুকু, এটা ধর তামিম ক্রিকেটার হিসাবে আপনি তার স্পেশালিটিটা বললেন, আর আপনার উপরে তার প্রভাব, বিকজ আপনি যখন বড় হচ্ছেন তামিম অলরেডি সুপারস্টার। তামিম শুরু করছে 2008-এ, আপনি শুরু করছেন 2014-তে, 6 বছর তামিম এস্টাবলিশ অলরেডি। এমনিতে তামিমের প্রভাব আছে কতটুকু আপনার এজ এ ব্যাটসম্যান? না অবশ্যই, সে তো ব্যাটিংটাও তো একসময় আপনার মতোই ছিল। একসাথে করতাম, অনেক বেশি মানে সাপোর্ট করতো, কারণ আমি তো ধরেন ওই সময়টায় খুব বেশি মারতাম, তো ওই সময় সে আমারে মাঠের মধ্যেই অনেক কিছু বলতো যে এরকম না, এই সময় একটু স্লো, বা এই যে 30-40 গুলো করে আউট হচ্ছে সেটা হইস না, যে পরবর্তীতে যে হবে, সে সবসময় আমাকে এই কথাগুলো বলতো আর কি, যে এটা করে রাখ, পরবর্তীতে উপকারে আসবে, আজকে মিস করিস না। আজকে যেহেতু ভালো সুযোগ আছে, সব দিন তো এরকম হয় না। হ্যাঁ, সো এই টাইপসের সে সবসময় বলতো। দ্য গ্রেট মুশফিকুর রহিম, আমি বলবো 100 টেস্ট ম্যাচ মুশফিক খেলে ভাই গ্রেট অ্যাকচুয়ালি, কারণ ওনার মতো হার্ডওয়ার্ক, ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার ছিল, এখনও যে নাই আমি তা বলবো না, আমার অনেক কিছু নেওয়ার ছিল, হয়তোবা আমি আমারই রং ছিল যে আমি যে ওনার কাছে জোর করে শিখতে যাই নাই, এটা হয়তো আমার রং, কিন্তু ওনার কাছে শেখার অনেক কিছুই আছে, দেখেই শেখার আছে। আমরা যে বলি না অনেক অনেক বড় প্লেয়ার আছে, এটা ওনার কাছ থেকে কেন শিখো নাই, আমাদের ড্রেসিং রুমেই অনেক বড় বড় প্লেয়ার ছিল, কিন্তু আমরা নেই, আমরা তাদের কাছ থেকে শিখি নাই আর কি। হ্যাঁ হইতে পারে সেও মানে নিজে থেকে এসে জোর করে শেখায় নাই, এবং আমাদের তার থেকেও বড় ভুল যে আমি তার কাছে যাই নাই যে ভাই আমাকে এটা শিখাই দেন, আপনি এটা কীভাবে করেন। কিন্তু ওনার কাছ থেকে একটা জিনিস শিখছি, উনি আমাকে বলছিল যে জিনিসটা হচ্ছে, ধরো আজকে ব্যাটিং করছি, রান করি নাই, তার মানে কি আমি তো রান যেটা করি নাই সেটা ঘাটতিটা থেকে গেছে আমার ভিতরে, কিন্তু ওইটা যে কোনোভাবে পুষায় দিতে হবে, সে রানিং করে হোক, জিম করে হোক, বা আবার যে প্র্যাকটিসে যে আবার ব্যাটিং করে হোক, ওই ঘাটতিটা পুষাইতে হবে, মানে পুষায় দিতে হবে, তা নাহলে তোমার যে ঘাটতি থেকে যাবে। সো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। মাহমুদুল্লাহ ভাই তো গুড, মানে বেস্ট ফিনিশার আমাদের, তার কাছ থেকে এটাও আছে যে কীভাবে মাথা ঠান্ডা করে ডিসিশন মেকিং নিয়ে শেষ পর্যন্ত চিন্তা করে ম্যাচটা শেষ করা যায়, এবং টাফনেসটা অনেক বেশি তার, সে অনেক টাফ, মানে খুব মানে এটা টেম্পারামেন্ট যদি বলি। হ্যাঁ সে অনেক টাফ টাইপস একটা ছেলে, এবং মানে দেখলে মনে হয় অনেক শান্ত, কিন্তু যখন রেগে যায় অনেক এই জন্য কি হয় যে ওনার মধ্যে ওই গার্সি থাকে না, অনেক গার্সি, যদি একবার ডিসিশন নেয় আমি এটা করবো, সে চেষ্টা করে যে এটা করার। ওই মাশরাফি, সাকিব, তামিম, যে 5 জনের কথা বললাম, এবার আপনার ক্যাপ্টেনদের মধ্যে একটু আসি আমি। এই 5 জনের ক্যাপ্টেন্সিতে আপনি খেলেছেন, এর সঙ্গে লিটন, নাজমুল, মিরাজ, আর কেউ কি বাদ পড়লো? আমি 8 জন পেয়েছি, ধরেন মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম, সোহানের না ইয়েতে রিয়াদ ভাই, ইন্টারন্যাশনাল হচ্ছে আপনার মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, শান্ত মানে নাজমুল আর কি, লিটন, মিরাজ। সোহানেরটা খেলছি নাকি? সোহানের ম্যাচটা ছিলেন আপনি? মোসাদ্দেকের একটা ম্যাচ খেলছি কিন্তু আমরা 10 ওভারের, ওই যে নিউজিল্যান্ডে অল আউট হয়ে গেছিল, টি20 ম্যাচ অল আউট হয়েছে। তার মানে আপনি 8 জন তো আমি ছিল, মোসাদ্দেকের 9, সোহানের ম্যাচ যদি খেলে থাকেন 10। সোহানেরটা আমার খেয়াল পড়তেছে না, তো ওইটা মনে আছে। মানে এত ক্যাপ্টেনের মধ্যে খেলছেন, আপনার মধ্যে পার্টিকুলার কোনো কারো কথা স্পেশালি মনে আছে, কোনো একটা তার একটা কোনো কথা বা কোনো কাজ, বা আমি রেট করতে বলতেছি না, 1 2 3 4 করতে বলছি না। বা আমি যদি এইভাবে বলি যে আপনারও তো 11 বছর ক্যাপ্টেন হিসেবে, আপনার নামটা কেন আসছে না?
আপনার কি কখনো মনে হয় যে আপনি আপনি ক্যাপ্টেন্সি জিনিসটা কি খুব চেরিশ করেন, যে আমি যদি বাংলাদেশ টিমে ক্যাপ্টেন হতে পারতাম? না, অবশ্যই। ডোমেস্টিকে কি করছেন? না, ওই রকমভাবে করা হয় নাই, কিন্তু অবশ্যই তো এটা তো থাকেই যে ক্যাপ্টেন্সি করব, কিন্তু এরকম যে বলবো যে না করবই বা করলে ভালো হতো এরকম না। স্বপ্ন তো থাকেই, সব কিছুরই তো একটা থাকে, কিন্তু কখনো যদি অপরচুনিটি আসে অবশ্যই করব। 32 বছর বয়স, বয়সটা খারাপ না, ভালোই। আপনি তো বয়স জেনুইন বললেন, ওই পরে তো চেঞ্জ হয়নি, 93 আর 95 চেঞ্জ হয়নি, তার 32ই। তার ব্যাটসম্যানের জন্য কিন্তু 36, 37, 38 পর্যন্ত খেলা ব্যাপার না, কারণ আপনার এখনও 5-6 বছর সামনে আছে। আপনি শুরুর দিকে যে প্রসঙ্গটা আপনার সাথে আলাপ হচ্ছিল, ওই যে ব্যাটিং খুব সহজ লাগে, এই লাগে, তো এইটা যে ভালো বল মারতে পারেন, এই যে একটা স্পেশাল এবিলিটি, এবং মুশফিকের প্রসঙ্গে আপনি কথাটা একটু বলছিলেন যে তার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল যেটা আপনি হয়তো শিখতে পারতেন। তো আপনার কি কখনো মনে হয় যে 11 বছরের যে শুরুর দিকে যে আপনার স্ট্যাটিস্টিক্সটা বললাম, এটা বললাম, একটা আছে যে আমি সিলেক্টরদের ব্যাপারে বলতে পারি, আপনার ব্যাপারে খুব ইনকনসিস্টেন্ট ছিল, আপনি ওপেনার, আপনার বেস্ট পারফরমেন্স ওপেনিংয়ে একদম মানে এটা আর কি, এটা প্রমাণই আছে, রেকর্ডই আছে। আপনাকে একবার বানায় ফেললো অলরাউন্ডার, 6-7 ব্যাট করবেন আপনি, সাথে একটু বল করতে পারেন যেহেতু, এগুলো আছে। প্লাস টিমে অনেক সময় মনে করি যেটা বললেন যে এই যে 21 আপনাকে খেলায় দিল, আপনি তখন টেস্ট ক্রিকেটের জন্য রেডি না। 2021-এর T20 পর একটা হইচই উঠলো, মানে কোনো কারণ ছাড়া একটা ফর্মেটের সঙ্গে ফর্মেট গুলিয়ে ফেলা হয় অনেক সময়, এগুলো আছে, আমি এগুলো মানি যে এগুলো একটা ভূমিকা রেখেছে। এর সঙ্গে কি আপনার কখনো মনে হয় যে আপনার নিজের চেষ্টা বা নিজের পরিশ্রম, নিজের কি বলবো যে সাধনা যদি বলি, এই লেভেলে কনসিস্টেন্টলি পারফর্ম করা তো একদম সাধনার ব্যাপার, ওই জায়গায় ঘাটতি ছিল? না, আমি চেষ্টা করছি, প্র্যাকটিসে কখনো কমতি রাখিনি, চেষ্টা করছি। হ্যাঁ, হয়তো বা এমনভাবে প্র্যাকটিস করি নাই যে সারাদিন মানে অনেক বেশি পরিশ্রম করছি, তা না। আমি মানে আমার কাছে যে সময় মনে হয়েছে যে ভালো সময়, আমি যখন রান করছি ওই সময় আমি চেষ্টা করি বেশি প্র্যাকটিস করার জন্য। আর যে সময় মনে হয় খারাপ, একটু তখন একটু কম প্র্যাকটিস করি, কারণ তখন মনে হয় আমি যেটাই করছি ভুল হচ্ছে। আচ্ছা, সেই জন্য আমি এই জিনিসটা চিন্তা করি, তখন আমি চিন্তাটা বেশি করি, প্র্যাকটিসটা কম করি। সবাই হয়তো, আমি জানি না, এটা অন্যদের ক্ষেত্রে অন্যরকম হতে পারে, কারণ আমার কাছে মনে হয় যে যখন একটু রান করি তখন প্র্যাকটিস করলে আমার কোনো কিছু কারেকশন করা লাগলে এটা ইজিলি হয়ে যায়, এটা আমি ফিল করি। সেটা আমার পার্সোনাল চিন্তা না, এটা অনেকের ক্ষেত্রে কিন্তু আছে। আমার কাছে একটা জিনিস, আমার কাছে প্রবলেম ফিল করছি আমি, সেটা হচ্ছে আমি ফরম্যাটটা শিফট করতে পারি নাই। ধরেন আমি T20 ফরম্যাটে আছি, এখান থেকে আমার ওয়ানডে ফরম্যাটে যাইতে হবে, এটা আমি শিফট করতে পারি নাই। ওইটা আমি ওইখানে থেকে গেছি, হয়তো একটু বেশি সময় লাগছে আমার শিফট করতে। আমি ওডিআইতে আছি, T20-তে যে আমি শিফট করতে পারি নাই। সো এইটা আমার একটা, মানে আমি বলবো যে আমার একটা ঘাটতির জায়গা। এটা তো একটা মডার্ন ক্রিকেটারদের অনেক বড় চ্যালেঞ্জও, মানে এটা অনেকে করতে পারে, কিন্তু এটা অনেক বড় চ্যালেঞ্জ আমার জন্য। এটা আমি পারি না আর কি, যে সময়টা যে আমি T20 অনেক খারাপ করছিলাম, ওই সময়টা আমার কাছে এই জিনিসটা ফিল হয়েছে। মানে তখন তো বুঝি নাই, এখন ফিল হয় যখন চিন্তা করি যে আমি শিফট করতে পারি নাই। কারণ আমি যখন নর্মাল, যখন ওডিআই ক্রিকেট খেলছি, আমার স্ট্রাইক রেট 100 ছিল, তো T20-তে আমি খুব মেরে কোথায় গেছি, যাইনি তো বেশি, কিন্তু ভুল ডিসিশন নিয়েছি সব মারতে যায়। আমি যদি আমার নর্মাল ক্রিকেট খেলতাম, আমার কাছে মনে হয় ওইটাই বেস্ট ছিল। আপনার সাইকোলজিক্যালি মনে হয় যে T20 আরো বেশি মারতে হবে। হ্যাঁ, এটাই এই যে আমি শিফট করতে পারি। আপনার খেলার ধরনটা মনে হলে তো মানে T20 টিমে আপনার নিয়ে কোনো কোশ্চেনই থাকা উচিত না। আপনার যে ব্যাটিংয়ের ধরনটা, এবং বাংলাদেশে তো এরকম না যে, এরকম অনেক ব্যাটসম্যান আছে যে চাইলেই আপনার ভালো বল মেরে দিতে পারে, পার্টিকুলারলি ওপেনিংয়ে যেহেতু আপনার ওই ফিল্ডিং রেস্ট্রিকশনের সুযোগ আছে, সব কিছু মিলিয়ে আপনার অটোমেটিক সিলেকশন হওয়ার কথা। T20 কি এটা আপনার যে শুরুটা ছিল, ওই শুরুটা কি একটা, মানে এটা আমি একটু লাইটার টোনে বলি, শুরুটা কি একটা আপনার, মানে কি বলবো যে বলে না, কুফা লাগাই দিচ্ছে? আপনার প্রথম T20-র মনে আছে কি করে, কত রান করেছিলেন? নন স্ট্রাইকে রান আউট, মানে এক বলও ফেস না করে আপনি রান আউট হয়েছিলেন পাকিস্তানের সঙ্গে 2015 মুস্তাফিজের ডেবু। সাতক্ষীরার 2 সূর্য সন্তানের একসঙ্গে খেলা প্রথম, তাই না? তো ওইটাই মানে T20-তে কুফা লাগাই দিল নাকি? হ্যাঁ, হতে পারে, রান আউট। আচ্ছা, আপনার টেস্ট, ওয়ানডে, T20 টেস্টে আপনার বেস্ট ইনিংস 149, এটা আপনার কাছে আমি জিজ্ঞেস করবো না, আমি বলছি হ্যামিল্টনে নিউজিল্যান্ডের সঙ্গে 2019 ওই টেস্ট, ওই ইনিংসটার পরে আপনি ওইখানে তো আর ফর্মাল প্রেস কনফারেন্স নেই, আপনি বেরিয়ে যাচ্ছিলেন, আপনার সঙ্গে কথা বলছিলাম,
আপনার হাতে একটা ব্যান্ডেজ ব্যান্ডেজ ছিল, তার মানে হাতে কী হয়েছে? তো আপনি বলেন বল লেগেছে, আর হাতে বল লাগছে, বলে হাতে না সব জায়গায় লাগছে শরীরে। এটা আমি ব্যাটিংয়ের সময় বুঝতে দেইনি, কারণ নিউজিল্যান্ডে পার্টিকুলারলি ওয়াগনার পুরাই শরীরে বল করতেছিল, পুরা বডি লাইন বোলিং। এবং ওই ইনিংসটার পর আপনার 5টা ছক্কা ছিল, 2টা বোধহয় রাস্তায় গিয়ে পড়ছিল হ্যামিল্টনের মাঠের পাশে। ওই ইনিংসটার পরে আমি একটা পুরনো লেখাটা পড়ছিলাম আপনার সঙ্গে বসার আগে। ওই ইনিংসটা পরে মনে হয়েছিল যে এটা আসলে আসলে সত্যিকার অর্থে সৌম্য সরকারের আসল রূপ দেখা শুরু করবে এখন ক্রিকেট বিশ্ব, যেটা একদমই হয়নি। আর নিউজিল্যান্ড তো আপনার খুব পছন্দ আমি জানি, এরপর আবার 167 তো নিউজিল্যান্ডে, হ্যাঁ এবং সেটা খুব ইন্টারেস্টিং। আপনি 1.5 বছর 2.5 বছর 69 মনে হয় 169 আপনি 2.5 বছর 2 রান কমাই দিচ্ছি আমি, এত কষ্টের রান। আপনি 2.5 বছর বাইরে ছিলেন। হাতুরুর সিংহে যখন বাংলাদেশে ব্যাক করলো, চিটাগাং আমার সঙ্গে দেখা, তখন তোমার প্রিয় প্লেয়ার তো টিমে নাই, যে বললো ড্যাম গুড প্লেয়ার, হি উইল কাম ব্যাক, এবং আপনাকে নিয়ে আসলো। প্রথম 2 ম্যাচে কী করলেন? 0 ওইগুলো তো ভুলে না কেউ, 2টা 0। তো তখন হাতুরুর সিংহে কী বললো আপনাকে? আপনার কী লাগতেছিল? 2.5 বছর পরে ফিরলেন। প্রথম ম্যাচ 0 করার পরে সে একটু আপসেট হয়েছিল, যে সে অনেক সে তো অনেক লড়াই করে নিছে, রাইট। হ্যাঁ। সো আমি খুবই সফট ডিসমিসাল, যেটা আপনি বললেন একটু আগে, যে আমার মনে হয় যে আমি উইকেট দিয়ে আসলেন। হ্যাঁ, দিয়ে আসছি। তো ও অনেক রাগ হয়েছে। তার আগে রাগ হওয়ার তার আগে একটা আমি বলি, ওইটা না, হ্যাঁ ওইটার পরের কথা বলবো। ওইটা তো যে 0 করার পরে তো একটা মিরপুরে 0, আর নিউজিল্যান্ডে গিয়ে তারপরে নিউজিল্যান্ডে ওইটা 0 পরে নিউজিল্যান্ডে গেলাম। নিউজিল্যান্ডে প্র্যাকটিস ম্যাচ ছিল আমাদের ভার্সিটি, যে প্র্যাকটিস গ্রাউন্ডে ডানেডিনে। তো ওই দিনকে আমি মনে হয় 76 অথবা 75 এরকম কিছু করছি। তো সবাই অনেক হাততালি দিচ্ছে, প্র্যাকটিস গেমে আমি এটা করছি। তখন ড্রেসিং রুমের মধ্যে অনেক গালিগালাজ করছে, যেগুলো হাততালি দিছে ওইগুলারে গালিগালাজ করছে প্রথমে, যে হ্যাঁ অল্পতেই তোমরা খুশি হয়ে যাও, এই সময় আউট হয়েছে, তখন মনে হয় 20 ওভার না 22 ওভার এরকম কথা চলতেছে। ম্যাচটারে টিম যারা ডুবাই দিয়ে আসছে, এই সময় কি আউট হয়? কোথায় ওইটা 100 করবে, বড় স্কোর করবে, তাহলে না টিম বড় রান করবে, এরা অনেক গালিগালাজ করতেছে সেইখানে। তারপরে ভিতরে যে আমারে শুরু করছে, যে তোমার এত এ করে আমি নিয়ে আসছি, তুমি এইভাবে কি ছেলে খেলার মতো আউট হয়ে চলে আসতেছে, ওরা আউট করতে পারতেছে না, তুমি আউট হয়ে চলে আসছো। অনেক গালাগালি, খারাপ বিহেভ করছে। তো আমি ওই দিনকে হঠাৎ আমার কাছে নিজের কাছে অনেক খারাপ লাগছে, যে আমি কি আসলে এইটা করছি। হ্যাঁ, আমার চোখ দিয়ে জল আসার মতো, যে ও এরকম সুযোগ দিছে, ফাইট করতেছে, আমি ওর জন্য কিছু করতে পারি নাই, কারণ প্রথমে 0 করছি। প্র্যাকটিস গেম তার একটা কাউন্টেবল, রাইট। সেটা হয়তো আমার কনফিডেন্ট দিবে, তাই ছাড়া কোনো ইয়ে হবে না। তো পরের মেন ম্যাচে গেলাম, আবার 0। তো ওই দিনকে ও একদমই কিছুই বলে নাই, কিছুই বলে নাই। বরং আমি প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করাই দিছে। আমি বলছি আমার এইটা করাও, ওইটা করাও, ও করাইতেই আছে। সবাই শেষ হয়ে গেছে। আমি ওই দিনকে এক্সট্রা মনে হয় 40 মিনিট ব্যাটিং করছি, ওদের 2-3 জনের নিয়ে। টিম ওর দিকে আছে, কিন্তু আমি এদিকে প্র্যাকটিস করতেই আছি। নর্মালি ও আমার বেশি প্র্যাকটিস করতে দিত না, বিশেষ করে ম্যাচের আগের দিন। ওই দিনকে আমি অনেক বেশি প্র্যাকটিস করছি, কিন্তু প্রথম দিকে আমি খুবই বাজে ব্যাটিং করতেছিলাম, নেটেও। পরে যে যখন ভালো ব্যাটিং করছি, তখনও 2টা শট খেলার পরে বলছে আসো বেরো, পরে বলছে আর করা লাগবে না, তোমার হয়ে গেছে, এখন যে চিন্তা করো। সো এই কথাটা ওই দিনকে বলছে। আর প্রথমের দিকে আমাকে একবার বলছিল, পাকিস্তানের সাথে 100 মারার আগের দিন বলছে প্র্যাকটিসে, 2015 সালে। হ্যাঁ, যে তোমার আর প্র্যাকটিস করা লাগবে না, তোমার হয়েছে, তুমি যাও, এখন যে চিন্তা করো। তো ওই দিনকে খেলার আগে টিম যখন দিছে, দেওয়ার আগে আমাকে অনেক কথাই বলছে, যে তুমি এটা তোমার লাস্ট চান্স, তুমিও জানো আমিও জানি, কিন্তু আমি তোমাকে এই চান্সটা দিব। তোমাকে কেউ চান্স দিতে চাচ্ছে না, কিন্তু আমি দিব তোমারে। সো আমি চাই তোমার এই অপরচুনিটিটা তুমি কাজে লাগাও। সুন্দর সুন্দর কিছু কথা বলছে, এবং হার্ড কথাও বলছে। এটা আর তো দিতে পারবে না, ও জানে আমিও জানি। তো আমি বলছি, কোনো কথা না বলে আমি বলছি ঠিক আছে। তো ব্যাটিংয়ে যাওয়ার আগে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম। তার পরের দিন যেহেতু খেলা,
অনেক বেশি নার্ভাস ছিলাম। আমি ড্রেসিং রুমের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করতেছি, যে গা গরম করতেছি, এটা করতেছি। তার মধ্যে সব থেকে বেশি মনে পড়তেছে যে ওই মাঠটাতেই আমরা হচ্ছে নেদারল্যান্ড না স্কটল্যান্ডের সাথে ওয়ার্ল্ড কাপ খেলছিলাম 2015 সালে। নেলসন মাঠে। স্কটল্যান্ডের সাথে স্কটল্যান্ডের সাথে 0 করছিলাম মানে 0-1। ওই ব্যাটিং এ যাওয়ার আগে আমার ওই কথা মনে পড়তেছে যে এই মাঠে স্কটল্যান্ডের সাথে 2 করছিলাম, 2 করছিলাম। তো আমার ওইটা মনে পড়ছে যে এই মাঠের স্মৃতি তো আমার ভালো না। মানে শুধু নেগেটিভ কথাই চিন্তা আসতেছে আমার মাঠে যাওয়ার আগে। আমি বলছি এই মাঠে তো আমার মানে স্মৃতি ভালো না। কিন্তু এতটুকু মানে আমার মনে আছে আমরা 300 করছি, এই উইকেট খুব ভালো, আমি যদি থাকতে পারি তাহলে হবে। হ্যাঁ, মানে নিজেরে বুস্ট আপ করার চেষ্টা করতেছি। পরে আমার যে মাইন্ড ট্রেনার সে আমার যা যা শিখাই দিছে আমি সব ওইগুলাই করতেছি, কিন্তু তারপরেও কোনো রকম কাজ হচ্ছে না, কনফিডেন্ট মোটে ফিরতেছে না আমার। আমি তো দৌড়াচ্ছি, এটা করতেছি সেটা করতেছি, কোনো কাজ হয় না। পরে হঠাৎ মনে পড়ছিল তুষার ইমরানের কথা, আচ্ছা, যে ব্যাটিং করার সময় চুইনগাম চাবাবি, তাহলে মনটা একটু অন্যদিকে যাবে। না তখন ওই যে গলা কম শুকায়, টেনশন আচ্ছা, হলে আচ্ছা, ইয়ে হয়, মানে ভালো ফিল হয়। তো আমি তখন চুইনগাম খুঁজতেছি কার কাছে চুইনগাম আছে, মানে চুইনগাম নিচ্ছি, ব্যাটিংয়ে গেছি, যে তো বিজয় প্রথমে আউট, হ্যাঁ, তারপরে আরেকটা শান্ত আউট, তারপর লিটন আউট, তারপর তৈরিদায় আউট। তখন তো আমার মধ্যে আরো নার্ভাসনেস কাজ করতেছে। আমি বলছি এইখান থেকে কি ওরা করছে এবার, না আমরা আগে ব্যাটিং করছি না ওই দিনকে, দেখে দেখে বলতে হবে। হ্যাঁ এদিনকে মেবি আমরা আগে ব্যাটিং করছি। হ্যাঁ, আপনি বলতে থাকেন, আমি দেখতেছি। 300 প্লাস রান করছি। তো বাংলাদেশ নিউজিল্যান্ড, হ্যাঁ, নেলসন 2023 হুম, এই মাঠটা তো বিরাট প্রান্তরের মতো, মানে হ্যাঁ অনেক বড় হ্যাঁ? মাঠ এবং বড় একটা বাতাস বিশাল ছিল। বিশাল মাঠের ভিতরে জাস্ট খালি একটাই হুম, 2023 তো ওই সময়টাই মুশফিক ভাই আর আমি ব্যাটিং করতেছিলাম। মুশফিক ভাই আমার সাথে কথা বলতেছিল, একটা ভালো পার্টনারশিপ হলো। মুশফিক ভাই মনে হয় 40 প্লাস, আমরা আগে ব্যাট করছিলাম। আমরা আগে ব্যাট করছিলাম, হ্যাঁ মুশফিক 300 শুধু প্লাস, মুশফিক 45 করে আউট হয়ে গেছে, 291 করছিল বাংলাদেশ। হ্যাঁ 45 করে আউট আপনার হয়ে গেছে। 151 বলে 169, হ্যাঁ 22টা 4 2টা 6। তারপর তো এইটাই তো 100 করার পরে ওই দিনকে আমি আর কি 100 তো না, এটা তো বিশাল 100। না, আপনি তো আবার 100 করলে ছোট করেন না। 100 করার পরে আর কি হচ্ছে আমি এটা সেলিব্রেশন করছিলাম, ওইটা হাতুড়ে দেখায় আর কি। হ্যাঁ দেখান তো একটু ক্যামেরা না, ওইটা আর দেখায়। আমি ইউটিউবে যেটাই দেখে হোক, নেব। হ্যাঁ সো এইটাই আর কি। এটা কি মানে তাকে জবাব দেওয়া নাকি তার কৃতজ্ঞতা জানিয়েছে, তুমি আমার সুযোগ দিছিলে আমি কাজে না, লাগাইছি? আমি যে উদযাপনটা করছি যে ওইটা ওর জন্য করছি, এইটা আর কি বোঝানোর আচ্ছা আচ্ছা, জন্য। ইজ ফর ইউ কোচ। হ্যাঁ হ্যাঁ এইটাই। তারপর ও কি বললো, ফেরার পরে কি বললো? কিছুই বলে না, এটা ট্যাপ করছে, মানে ঘাড়ে এটা ট্যাপ করছে, এইটাই। ওর সাথে যোগাযোগ আছে এখন আপনার? মানে এখন লাস্ট এই চলে যাওয়ার পরে এরকম নাই, আচ্ছা, সত্য কথা বলতে। আগে হতো, কথা হতো। আপনি ওই 149 কিন্তু আমারও ইচ্ছা আছে, মানে আমি হ্যাঁ মানে চাই যোগাযোগ করতে, কিন্তু অনেক কারণে হয়তো বা হচ্ছে আচ্ছা, না। মাঝখানে মমিনুল আর সাদমান মনে হয় অস্ট্রেলিয়ায় গিয়ে হাতুড়ির সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে আসছে। আমার যাওয়ার কথা ছিল অনেক আগে, আচ্ছা, ও যখন ওই আসে নাই তার আগে আমার যাওয়ার কথা ছিল, আমি ওর সাথে কথাও বলছিলাম, কিন্তু টাইগার্স একটা ক্যাম্পের জন্য যাওয়া হয় নাই। নেক্সট এই ধরনের কোনো প্ল্যান আছে, যেহেতু ও আপনাকে খুব ভালো বুঝতে পারে? টেস্ট ক্রিকেটে যদি ফিরে চেষ্টা করবো একবার যাওয়ার জন্য হলো। ফিল্ডে চেষ্টা করবেন নাকি ফেরার জন্য ওর কাছে যাই চেষ্টা করবেন, যে যাতে ফিরতে পারেন? না এখন তো যেহেতু মানে সত্য কথা বলতে সিলেক্টরদের ভাবতে হবে যে তারা হ্যাঁ, এখন আমি যাদের আমার নিয়ে খেলা কাজটা হচ্ছে, আপনি সবচেয়ে বেশি রান করেছেন। আমি কি করছি না করছি এটা না, আমি চেষ্টা করছি আমার নিজেরটা খেলার জন্য। আমি এখন ডোমেস্টিক যেটা টেস্ট ক্রিকেট খেলছি, কিন্তু যদি ন্যাশনাল আবার টিমে ঢুকি তখন চিন্তা করব, বুঝতে পেরেছি, যাতে Because জায়গাটা আমি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের থিঙ্কিং Right, নেওয়ার জন্য হলো। আচ্ছা, আপনার সেঞ্চুরিগুলো তো আসলে বড় বড় হয়, যেটা বললাম আপনার টেস্টের হাইয়েস্ট রান হচ্ছে 149, ওয়ানডেতে 169। আপনি বাংলাদেশের লিস্টে ক্রিকেটের একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান না, প্রথম তো বটে, একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান, 208 নট আউট আবাহনীর হয়ে শেখ জামালের বিপক্ষে 2019 ওয়ার্ল্ড কাপের আগে, 2019 18-19-এ। তো আপনার একবার সেট হয়ে গেলে আপনি অনেক বড় ইনিংস খেলেন, আবার আপনার প্রচুর 20, 30, 40 আছে, T20-তে 0 রেকর্ডও মনে হয় আপনার। মানে আপনাকে আমরা কীভাবে ব্যাখ্যা করব, মানে
আমরা কি বলবো সৌম্য বড় রানের ব্যাটসম্যান, নাকি সৌম্য শুরুতে আউট হয়ে যাওয়া ব্যাটসম্যান, সৌম্য খুব কুইক একটা 20-30 করে দেওয়া ব্যাটসম্যান? আমি তো ঠিক আপনার ব্যাখ্যা পাই না খুঁজা। লেভেলটা কি হবে? এটা আপনারাই বলতে পারবেন, আমি তো পারবো না মনে হয়। আপনার ব্যাখ্যাটা কি? হাউ ইউ এক্সপ্লেন সৌম্য সরকার? এমন তো ব্যাখ্যা নাই কোনো, আমি চিন্তা করি অপরচুনিটিগুলো মিস করছি, যে এগুলা সেট হয়ে আউট হয়েছি। আমার লাস্ট দুই তিনটা প্রশ্ন বলবো না, বলছিলাম আড্ডাতে আমি বেশি কথা বলতেছি এই কারণে আড্ডা বলে। এটা হলো যে আপনি আমাকে একবার বলেছিলেন যুবরাজ সিং আপনার প্রিয় ব্যাটসম্যান। আমি কিন্তু যুবরাজ সিং একটা মিলও খুঁজে পাই, বা হাতেই বলে না খালি শুধু ব্যাটিং করার ধরন। আর এর আগে বা পরে কি কেউ ছিল নাকি যুবরাজই? আমার যে একজনই সেটা বলবো না, আমি ধরেন সৌরভ গাঙ্গুলির অনেক করতাম। এই যে আমি রাইটি বল করি, লেফটি ব্যাটিং করি, পুরা সৌরভের সাথে মিল, বা হাতি ব্যাটসম্যান, ডানাতি মিডিয়াম পেসার, ওইখান থেকেই একটা। তারপরে যুবরাজেরটা ভাল লাগে এই কারণে অনেক পাওয়ার ক্রিকেট খেলে। লারার ব্যাটিং দেখতাম, যে ওর মানে করেন ফুল শট বলেন বা মানে নড়াচড়া করে খেলার কথা বলেন। সাঙ্গাকারার ব্যাটিং অনেক দেখতাম, যে ওর কাভার ড্রাইভ মানে হেড স্টিল রেখে কীভাবে সুন্দর টাইমিং করে মারা যায়। তো মানে এক একজনের কাছ থেকে নেওয়া আর কি। মানে যখন কোনো স্কিলের কাজ করতাম তখন ধরেন আমি সাঙ্গাকারার দিকে ফিরে যাইতাম, যে সাঙ্গাকারার বেসিকের জন্য, বেসিকের স্কিলের জন্য। পাওয়ার ক্রিকেটের কোনো কাজ করলে যুবরাজের দিকে দেখতাম। সো এরকম আর কি, কোনো স্পেশাল যে একজনেরই। কিন্তু হ্যাঁ, যুবরাজের খেলা অনেক ভালো লাগতো, মানে শুধু খেলা না, সব। ওর সাথে আপনার দেখা হয়েছে, কথা হয়েছে? মানে তাকে বলেছেন আপনার মুগ্ধতার কথা, যে তুমি আমার এরকম? কি বলছে? পিঠ চাপড়ে তো দিছি। হ্যাঁ, কথা হয়েছে, অনেক কিছু হয়েছে। ম্যাচও তো খেলছেন আপনি তার সাথে? সাথে খেলছি তো তখন খেলে আপনি যখন খেলছেন। আচ্ছা, আরেকটা, এখন আমি শেষ দিকে যাব। একটা জিনিস হলো যে আপনার যে খেলার ধরনটা, যে স্ট্রোক প্লেয়ার মানে আমরা যেটা বুঝি, এবং এটার জন্য উইকেট একটা ব্যাপার, অ্যাডাপ্টেবিলিটি ঠিক আছে, একটা বড় ব্যাটসম্যানের সব জায়গায় অ্যাডাপ্ট করতে হয়, কিন্তু খুব স্বাভাবিকভাবেই তো উইকেট ভালো হলে ব্যাটসম্যানের খেলাটা ভালো হয়। ওই যে লিটনের যে কথাটাও বলছিলাম, আপনি যখন বলছিলেন 16 সালে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ, 17-তে অস্ট্রেলিয়া, 18-তে হলো ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ আমরা টার্নিং উইকেটে গিয়ে জেতার চেষ্টা করলাম, টেস্ট জিতলামও, ইংল্যান্ডের সঙ্গে জিতলাম, অস্ট্রেলিয়ার সঙ্গে জিতলাম। এইটা কি আপনাকে দীর্ঘমেয়াদী ব্যাটসম্যানশিপে আপনার কোনো ক্ষতির কারণ হয়েছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, হতে পারে। আমি কেন বললাম, মানে একটা ডাউট চলে আসা। ওই যে আমার ব্যাটিং এর মধ্যে যে কনফিডেন্সটা ছিল, ওই সময়টা আমি পুরা লস করছি। তখন আমার নিজের মধ্যে ডাউট চলে আসছে, কি ব্যাপার, আমি এরকম কেন করতেছি, হচ্ছে না কেন। তখন নিজের প্রশ্ন করা শুরু করছি। আবার ওইখান থেকে খেলে T20 গেছি, তখন আবার খারাপ করছি। আবার যখন ডোমেস্টিকে আসছি, ওই সিজনটা আমি ডোমেস্টিকটাও তো খারাপ করছি। তো সব কিছু মিলে নিজের মধ্যে অনেক ডাউট হয়েছে। তো আমি বলবো হ্যাঁ, ওইটা একটা আমার। এমনিতে ক্রিকেট খেলার জন্য আপনার সবচেয়ে প্রিয় দেশ কোনটা? নিউজিল্যান্ড সব দিক দিয়ে বলতে গেলে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া তো আসলে বেশি খেলেন নাই। হ্যাঁ, ইংল্যান্ডের 2019 ওয়ার্ল্ড কাপে আপনি অনেক হাই হোপ নিয়ে গিয়েছিলেন, যেতে এর আগে ডাবল সেঞ্চুরি করলেন, ডাবলিনে গিয়ে আপনি 3টা ম্যাচে হাফ সেঞ্চুরি, যেটা বললাম। ওই ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু আপনারা বলতে গেলে দলের মধ্যে একটা লম্বা সময় বাইরে থাকা শুরু হলো, 33 করলেন, করার পর লম্বা সময়। ইংল্যান্ডের 2019 ওয়ার্ল্ড কাপটা এতখানি খারাপ হলো কেন বাংলাদেশের? এটা তো আমাদের ইতিহাসের এক ধরনের বেস্ট টিম বলা যায়, অনেক একটা আশা ছিল। আমার কাছে ওই টুর্নামেন্টটা আমাদের সবার অনেক হোপ ছিল যে আমরা ভালো করবই। তো শুরুতে যখন একটা ধাক্কা ছিল না, তখন আমার কাছে মনে হয় এটা সাকিব ভাই একা অনেক মানে পারফর্ম করতেছিল, বাকিরা আমরা তাকে সাপোর্টই করতে পারি নাই। সেইটা একটা আমার কাছে টিম হয়ে খেলতে পারি না, আমার কাছে ফিল হয়েছে একটা থাকে না। মাশরাফি পারফর্ম করতে না পারাটা কি একটা বড় রোল প্লে করছে এখানে? ক্যাপ্টেন যখন পারফর্ম না করে তখন তো একটা না, দেখেন ইন্ডিভিজুয়াল একজনের উপরে তো কখনো ফিঙ্গার আউট করা যায় না। ক্যাপ্টেন হয় যখন না পারফর্ম, হ্যাঁ ক্যাপ্টেন হইলে হয়তো বা থাকে, কিন্তু উনি যদি ভালো করতো আমার কাছে মনে হয় আরো বেটার হতো। এই কারণ ওনার তখন ডিসিশন মেকিং গুলো অনেক বেশি ভালো হতো, অনেক বেশি ভালো হতো। আমি বলবো না উনি কোনো রং কিছু করছে, তো হইতে পারে আপনার যখন ভালো ফিল হয় না, তখন আপনি যে কোনো যে বললাম যে আমি যখন ভালো টাইম যায় আমি সেই সময় বেশি কাজ করি, কারণ আমার তখন ইজিলি হয়। তো ওনার হয়তো বা ওইটাই হইতে পারে, আমি জানি না, আমি রংও হইতে পারি। যে ওনার যখন খারাপ গেছে উনি হয়তো বা জিনিসটার ডিসিশন যেটা আগে
সাহস নিয়ে করতো, ওইটা সে ডাউটলি করছে, সেই জন্য সে সাকসেস কনফিডেন্সটা তো মন না থেকে রাখা। করা আর মন থেকে মানে 50-50 করার মধ্যে তো একটা থাকে, এই জন্য হয়তো বা সে সাকসেস হইতে পারে নাই অনেক ডিসিশন। আমি ঠিক ওইটাই বলতে চাচ্ছি। পুরোপুরি মনে নাই, কিন্তু মেবি, কারণ উনি যখন সময় খারাপ করতেছিল আমার কাছে মনে হয় ওনার মধ্যেও একটা ডাউট খুব স্বাভাবিক, নিজেকে নিয়ে ওটা চিন্তা। নিজেকে নিয়ে হয়তো বা চিন্তা করছে, এবং কোনো ডিসিশন নেওয়ার আগে সে হয়তো বা আগে যেমন ঠিক আছে নিয়ে নিলাম ডিসিশন, অনেক প্রচুর গ্যাম্বল ছিল ওর, যেটা মনে বলতেছে নিয়ে নিছি হয়ে গেছে, ঠিক আছে এবারটা মানে সম্পূর্ণ না তাসকিন ঠিক আছে তুই কর, দ্যাটস সাকসেস। কিন্তু যে সময় উনি নিজেই ডাউট, ওইটা হয়তো বা সমরে বলছে ঠিক আছে সমর তুই কর, সো এরকম হইতে পারে আমার কাছে মনে হয়। যে সময় আপনি কেরিয়ার শেষ করার আগে, যেটা বলছিলাম 32 মেবি 4 বছর 5 বছর 6 বছর, মানে 36-37 পর্যন্ত খেলতেই পারে একটা ব্যাটসম্যান, একসময় 40 পর্যন্ত খেলতো। তো এখন হয়তো বেশি খেলা হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে আর 40 পর্যন্ত খেলাটা। আপনি নিজের কেরিয়ারে আর কোনো পার্টিকুলার স্বপ্ন দেখেন যে আপনি কেরিয়ার শেষ করার আগে এই জিনিসটা অ্যাচিভ করতে চান? না দেখেন, অ্যাচিভমেন্টে তো শেষ থাকে না, স্বপ্নেরও কোনো শেষ নাই, স্বপ্ন তো অনেক কিছু আছে। একটা জিনিস মানে নিজের খুব ইচ্ছা আছে যেন মানে মাঠ থেকে খেলাটা শেষ করতে পারি, থাকে না যে যে যাচ্ছি আসতেছি এরকম না হয়, ম্যাচ খেলতেছি টিমের সাথে আছি ঠিক আছে, আমি এখন মনে হচ্ছে যে না আমি আর আমার টিমের সাথে আমি যাচ্ছি না, সো হ্যান্ডস আপ, মানে আমি মাঠ থেকেই। বাংলাদেশে যেটা খুব রেয়ার, মানে মাঠ থেকে বিদায় নিতে পারাটা। শেষ 2টা প্রশ্ন বলবো না, এটা এই যে বলছিলাম যে প্রশ্ন তো করি না, আমরা গল্প করতেছি। সেটা আপনার হাতে ট্যাটু দেখতেছি অনেকগুলা, এই ট্যাটুগুলোর রহস্য কি? এটা আসলে কি মিন করে, বা এটা কেন কবে নিচ্ছেন, কীভাবে নিচ্ছেন, দেখি দেখাবেন একটু দর্শকদের? না এটা ওইরকম কোনো কিছু নেই, সব আমার নিজেরই স্মৃতি আর কি। আচ্ছা, সবাই তো মানে ট্যাটু করে তো অ্যাকচুয়ালি প্রেমিকার জন্য মিন করে অনেক কিছুই থাকে তার ভিতরে। তো আমি যখন মানে ট্যাটু করতে এইগুলো সব একবারে করা না বিভিন্ন সময় করা? না এখানে একটা আছে এইগুলা 2বার করা আর কি, আচ্ছা, 2বার টোটাল মনে হয় 16 ঘন্টা লাগছে। তো প্রতিবার 8 ঘন্টা করে? হ্যাঁ, তো 8 ঘন্টা আপনি শুয়েছিলেন? হ্যাঁ হাতে তো বসে বসে। কোথায় করিয়েছেন এটা? ইন্ডিয়াতে। কি এটা অর্থ বলছিলেন যে কি যেন? না ওইটাই বললাম যে আমি এখানে অ্যাকচুয়ালি করতে চাইছিলাম আমাদের শিব ঠাকুরের এটা, পরে আমি মানে ওয়াইফ বলছিল ওইটাই করে, আমি বললাম না দেখো অনেক সময় অনেক জায়গায় যাওয়া হয় যা হচ্ছে পবিত্র জায়গা না, বা আমি নিজেও থাকি না, সো এই জিনিসটা আমার কাছে মনে হয় না, অনেকে যাচ্ছে কথা মানে জিনিসটাকে নিয়ে অন্যভাবে দেখবে, না অন্যভাবে দেখবে না, যার যার ধর্ম তো তার কাছে দেখাচ্ছে, সে জিজ্ঞেস করতেছে মানে জিনিসটাকে নিয়ে, আমি একটা উত্তর দিলাম, সে একটা মত যার থেকে না করে নিজে আমি এখান থেকে সরে এসে এখানে একটা টাইগারের ছবি আঁকি, তো জন্য নিজের মধ্যে একটা ফিল থাকে। এটা কি সুন্দরবনের কাছে বাড়ি বলে নাকি বাংলাদেশ ক্রিকেট টিমকে টাইগার বলে? ওই যে বললাম যে একটা যে কোনো একটা কিছু করতে গেলে একটা থিম থাকা লাগে, বা কোনো একটা গোল বলেন বা কোনো একটা মোটিভ থাকা লাগে, সো মানে আর কি। আর এটা আর এইগুলো হচ্ছে যে এই যে বললাম যে থিম থাকা লাগে, পরে আমি যখন এখানে করতে গেছি তো চিন্তা করলাম যে নিজের স্মৃতিগুলাই কেন না, সবাই তো অন্যের জিনিস নিয়ে করে, তো আমি সবকিছু নিজের জন্যই করা। না এটা হচ্ছে ধরেন আমার যেটা হচ্ছে যে আমার শর্ট পেরিস্কোপ, এটা আচ্ছা নিজের ইয়েতে যেটা, এটা হচ্ছে আমার ফার্স্ট 100। ওইটা কি ছবি দিছিলেন তাদেরকে যে ছবিটা দেখে দেখে আঁকার জন্য? হ্যাঁ এটা ফার্স্ট 100, এটা হচ্ছে আমার 200টা লিস্টে ক্রিকেট। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার ফেভারিট শট কভার ড্রাইভ, এটা আমার ফার্স্ট 50, এটাই। এটা তো আলাদা ছবি তুলে স্টোরি করতে হবে এটা। আচ্ছা এবার আমরা শেষটা করব আমরা, হয় না এই ধরনের আড্ডা গল্পে একটা গান দিয়ে শেষ হয়। আপনাকে গান গাইতে বলবো না, ভয় নেই, যদি গাইতে পারেন চাইলে। আমরা একটা লাইটার ইয়েতে শেষ করি, সেটা হচ্ছে যে এই যে আপনার বউয়ের সঙ্গে প্রেমের গল্প বললেন, বউয়ের কথা এখানেও আসলো ট্যাটু করার ব্যাপারে। আপনার বউয়ের সঙ্গে প্রেমের গল্পটা একটু সংক্ষেপে বলেন, এটা দিয়ে আমরা একটা হাসতে হাসতে শেষ করি। কবে পরিচয়, কীভাবে পরিচয়, কি দেখে ভালো লাগলো? ভালো না, ওর প্রথম তো ছবি দেখেই লাগছে ভালো। ছবি কই দেখলেন? ফেসবুকে? হ্যাঁ, তো ওই ফেসবুকটা কিন্তু আমি আন্দাজি বলছি। হ্যাঁ ফেসবুক থেকেই। হ্যাঁ, আর তারপরে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আপনাকে? হ্যাঁ। আচ্ছা, সো অ্যাকচুয়ালি সে পাঠায় নাই, তার এক কলিগ পাঠাইছিল। তো ওই যে ক্রিকেট বুঝে না, ক্রিকেট নিয়ে ওই যে কথাগুলো, ওইটাই তার বড় যোগ্যতা। হ্যাঁ ওইগুলা নিয়ে আর কি, যে ওই কথাগুলো ভালো লাগা থেকেই আর কি।
তারপরে এই তো তারপরে আর কি কত বছরের প্রেম, মানে বিয়ের আগে কত বছরের প্রেম? 4 বছর, বিয়ে করলেন কত সালে? 20 সালে। পূজা তো নাম না? হ্যাঁ, আপনি বিয়ে করার পরেই তো যাতে আপনাদের দাম্পত্য জীবনটা খুব নির্বিঘ্নে কাটে, এই জন্য সারা পৃথিবীতে কোভিড নেমে আসলো, তাই না? পুরা ঘরবন্দি। পুরো ঘর বন্ধ। হ্যাঁ, তো দারুণ ব্যাপার নাকি? মানে এখন তো বলতেছি দারুণ ব্যাপার, ওটা তো খুব ভয়ঙ্কর না, সময় আমার ছিল। কাছে তো মনে হয় যে ওই 1 বছর মনে হয়েছে আমরা 5-6 বছর কাটে ফেলাইছি একসাথে। কিন্তু সেটা ভালো সময়। ওই যে 1 মাসে যত ছিলাম একসাথে, তারপরে মনে হয় না বাকি 5-6 বছর এত ছিলাম। এইটাও একটা ব্যাপার, কিন্তু সে তো বিবাহিত জীবনের শুরুতে একটা রং ইমপ্রেশন পাইলো যে স্বামী বাসায় থাকে, বাসায় পরে থাকবে। বুঝলো যে স্বামীকে পরে পাওয়া বুঝলো কত সে কঠিন। বাসায় থাকে না। হ্যাঁ? হ্যাঁ। তো সে বোধহয় আপনি 3 ফরম্যাটে রেগুলার হয় এটা চায় না আমার ধারণা। আমি ওই যে বললাম ক্রিকেট নিয়ে তার কোনো ইয়ে নাই, সে তার একটাই জিনিস, আপনি হ্যাপি থাকেন, হাসি খুশি বাসায় যেন হাসতে হাসতে আসেন, এইটাই, আর কোনো তো ওইটাও তো একটা বাড়তি তাগিদ, তুমি শূন্য করার পর তো বাসায় হাসতে হাসতে যাওয়া না। যায় না। আপনার খেলে হাসতে হয় তো কোনো কথা নেই, বাইরেও তো জীবন আছে। বাইরে তো বন্ধুদের সাথে ঘুরেন, আড্ডা দেন, দরকার হয় যদি মন ভালো না বন্ধুদের সাথে বাইরেও যান, সমস্যা নেই, কিন্তু হ্যাপি থাকেন। মানে ইউ আর হ্যাপি ইন ইউর লাইফ। হ্যাঁ। ওকে সৌম্য, আমরা তো সারা রাত গল্প করতে পারবো, করবো? না, সারা রাত করা ঠিক হবে না। 12টা হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, Thank খুব you, ভালো thank লাগলো, you. ভালো থাকেন। জি, থ্যাংক ইউ। ওকে ওকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। যেটা বললাম, সৌম্যর সঙ্গে সারা রাতও গল্প করা যাবে, কিন্তু সারা রাত তো আর আপনারা এত লম্বা দেখবেন কিনা আমার সন্দেহ আছে, এই কারণে আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন।